হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা সলভ করাচ্ছি এনটিপিসির সিবিটি ওয়ানের অফিসিয়াল পিডিএফ থেকে আরেকটা শিফট। এটা 12/3/2021 শিফট, 3টে থেকে 4:30, মানে শেষ যে শিফট সেটাই তোমাদের সলভ করানো হচ্ছে। টিসিএস গিটুবিতানে হয়েছিল, পার্টিসিপেন্ট আইডি আর নেমকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে সেটা নিয়ে মিসইউজ না হয়। তোমরা যারা চাইছো যে এনটিপিসি তোমাদের শিফটে আমি সলভ করাই, আজকে ম্যাথ সলভ করানো হবে, আর 2 থেকে 3 দিন পরে তোমাদের বা 1-2 দিন পরে তোমাদের এই যে শিফট, সেম শিফটে তোমাদের কী সলভ করানো হবে, রিজনিং সলভ করিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা চাইছো যে তোমাদের যে শিফট আছে তার অফিসিয়াল পিডিএফ বা পিডিএফের লিঙ্ক তোমরা আমাকে দিতে পারো, ফার্স্ট কমেন্টে যাও, সেখানে দেখো তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ অনলি হোয়াটসঅ্যাপ করো তোমাদের পিডিএফ এবং লিঙ্কটা, ডোন্ট কল, হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নেম অ্যান্ড আইডি তোমাদের ব্লক করেই করানো হবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের সলিউশনের দিকে চলে যাই। আচ্ছা, আমাদের যে প্রথম যে প্রশ্নটা আছে আজকে দেখে নাও। দেখো, এই যে প্রশ্নটা রয়েছে এটা কিউব রুট, স্কোয়ার রুট ইত্যাদি রিলেটেড প্রশ্ন। বেসিক্যালি এটা স্কোয়ার রুট রিলেটেড প্রশ্ন এবং এটাকে ইজিলি সলভ করা যায়, মুখোমুখি কিন্তু সলভ করে ফেলা যায়। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার হলো 4 ইয়ার্স। দেখো কীভাবে 4 হচ্ছে, দেখো এইটা আমরা জানি কিসের তোমাদের স্কোয়ার রুট, আমরা জানি এটা হচ্ছে 15 স্কোয়ার রুট, ঠিক আছে? তাহলে এর সঙ্গে যদি 15কে যোগ করো, তোমার কী দেবে? দেখো 169 দেবে। 169 কার স্কোয়ার রুট হয়ে যাবে? 13 স্কোয়ার রুট হয়ে যাবে। এর সঙ্গে যদি 13কে যোগ করো, ঠিক আছে, তুমি কত পাবে? 121 পাবে। 121 কার স্কোয়ার রুট হয়ে যাবে? 11 স্কোয়ার রুট হয়ে যাবে। এর সঙ্গে যদি তুমি 25কে যোগ করো, তুমি 36 পাবে। 36 কার স্কোয়ার রুট হয়ে যাবে? 6 স্কোয়ার রুট হয়ে যাবে। 10এর সঙ্গে যদি 6কে যোগ করো, তুমি 16 পাবে। 16 কার স্কোয়ার রুট হয়ে যাবে? 16 হয়ে যাবে 4 স্কোয়ার রুট। তো অ্যান্সার হেয়ার উইল বি 4, ঠিক আছে? দেখো কত ইজিলি কিন্তু এটাকে উত্তর দেওয়া যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে আমরা করণ নির্ণয়ের একটা অঙ্ক করবো। অঙ্কটা রিয়েলি টাফ কেন? করা টাফ নয়, টাইম কনজিউম করবে, কারণ ওটা টাইম খাবে, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। এই প্রশ্নটা বেসিক্যালি একটু টাফ প্রশ্ন এই কারণ এটা টাইম কনজিউম করবে, ঠিক আছে? এক লহমেও অ্যান্সার দেওয়া সম্ভব নেই প্রশ্নটাকে। তো দেখে নাও, এর অ্যান্সার তোমাদের 5√3 হবে। কী করে 5√3 হবে আমি তোমাদের নিচে একটু শর্টে করে দেখাচ্ছি, তারপর আমি তোমাদের লং কাট করে দেখাবো, কারণ অনেকে শর্টকাট পছন্দ করে। কী হবে, নিচে একটা 2 থাকবে আর 3 তো কেটে বেরিয়ে যাবে, কারণ নিচে আমরা দেখতে পাচ্ছি, দেখো 3 কেন কেটে বেরোবে? এই 6√6 স্কোয়ার আর √3 স্কোয়ার মিলে আমাদের 3 হবে, সেই 3 আর এই 3 আমাদের কেটে বেরিয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? সিমিলারলি এটা আমাদের 4 দেবে, এই 4 আর এই 4 আমাদের কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো আমি, আর এইটা আমাদের তোমাদের এটা আমাদের কী দেবে? এটা আমাদের দেবে √4 -4 দেবে। এই মাইনাস কাটলে এখানে প্লাস হবে, আর এই 4 আর এই 6 কাটাকুটি করলে উপরে থাকবে 3, নিচে থাকবে তোমাদের 2। শর্টকাট করছি আমি, ঠিক আছে? এখনও পর্যন্ত আমি যা করেছি শর্টকাট। এবার কী হবে, নিচে একটা 2 চলে আসছে, মানে ওপরে আমাদের 2√2 হবে, আর তার সঙ্গে আমাদের গুণ হবে নিচের প্লাস ভ্যালুটা, মানে নিচে যেটা আছে তার প্লাস ভ্যালুটা গুণ হবে, √6 প্লাস √3। এটা হচ্ছে করণীয় নিয়ম, নিচে যা থাকে তার প্লাস ভ্যালুটা উপরে গিয়ে গুণ হয়। এটা মাইনাস থাকবে, এখানে থাকবে তোমাদের 2√3 থাকবে, আর এখানে তোমাদের থাকবে √6 প্লাস ভ্যালু নেবে √2 এর, ঠিক আছে? এখানে তোমাদের থাকবে প্লাস, এটা 3√8 নেবে, এটা তোমার থাকবে √8 নেবে, আর এখানে তোমাদের প্লাস ভ্যালু নিয়ে কী নেবে? √12 নেবে, ঠিক আছে? এই আমার নেবে। আর নিচে একটা 2 থাকবে, অনলি 2, ঠিক আছে? নিচে কি থাকবে? একটা 2 আমার এখানে থাকবে। তো নিচে একটা 2 দেবো আমি, এই হচ্ছে আমার 2, ক্লিয়ার? এবার এই লাইনটার যদি ক্যালকুলেশন আমি ওপরে করি, আমি একটা কাজ করছি, এই লাইনের ক্যালকুলেশনটা একটু ওপরে করছি, একটু শর্টকাটই দেখাচ্ছি তোমাদের বেসিক্যালি। তো এখানে যদি করি তাহলে আমি কী পাচ্ছি? এটাতে পাচ্ছি আমি √2√12 প্লাস, এটা আমি পাচ্ছি 2√6 পাচ্ছি, এটা আমি পাচ্ছি 2√18 পাচ্ছি, এটা আমি পাচ্ছি মাইনাস ভ্যালু হয়ে যাবে, হ্যাঁ 2√6 পাচ্ছি, এটা আমি পাচ্ছি 3√8 পাচ্ছি, এটা আমি পাচ্ছি 3√12, আর নিচে কিন্তু একটা 2 আছে, এটা মনে রাখতে হবে। দেখো এই 2√6 কেটে বেরিয়ে যাবে, আমাদের বোঝা যাচ্ছে? এবার একটা দারুণ জিনিস ঘটে, বলে দিই কী ঘটে। দেখো এই 2√12 যেটা আমার প্রথমে আছে, এটাকে কী লেখা যায়? দেখো 2√12 বলতে কী বোঝায়? 2 × 4 × 3 বোঝায়, ঠিক আছে? তুমি বলবে 6 × 2 বোঝায়, 6 × 2 এর মধ্যেও কিন্তু 4 × 3 থাকে। তো এখানে যদি করো তাহলে কী হবে? দেখতে পাচ্ছি এই 4 থেকে একটা 2 বাইরে আসবে, কারণ রুটের মধ্যে যেটা স্কোয়ার হয় সেটা বাইরে আসে। তাহলে এটা হয়ে যাবে তোমার 4√3 করে দেবে এইটাকে।
তো বেসিক্যালি আমি এই যে 2√12 এটাকে আমি কী লিখতে পারি, 4√3 লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটাকে কী লেখা যায়, এই যে 2√18 আছে, এই যে এটাকে কী লেখা যায়, দেখো এটাকে সিমিলারলি লেখা যায় 2√18, আমি একটা করে দেখাই, 2 × 9 × 2 এটা। ঠিক আছে, 9-এর থেকে একটা 3 বাইরে আসবে, এটাকে কী করে দেবে, 6√2 করে দেবে। মানে আরও বেশি আমি কি করছি, র্যাশনালাইজ করছি, ব্যাসে কিছু না। তো আমি এখানে দিচ্ছি -6√2 দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই 3√8কে কী লেখা যায়, এইটাকে কী লেখা যায়, এইটাকে কী লেখা যায়, দেখো বেসিক্যালি কী হয়, এটাও আমাদের, আমি একটু করে দেখাই, অনেকের অসুবিধা হয়ে যায় এগুলো বুঝতে। দেখো 8 মানে কি 4 × 2, 4 থেকে একটা 2 বারে আসবে মানে 6 হয়ে যাবে, আর ভেতরে থাকবে √2, তাহলে এটা কী হয়ে যাবে, এটা প্লাস ভ্যালু দেবে এবং 6√2 করে দেবে। এই 6√2 কেটে বেরিয়ে যাবে, আর পাশে যেটা আছে মানে এইটার ভ্যালু আমার কী দেবে, এটা ভ্যালু দেখো এই 12কে কী লেখা যায়, 4 × 3 লেখা যায়, 4 থেকে একটা 2 বাইরে আসবে মানে 3 × 2 = 6, 6√3 লেখা যায়, কী লেখা যায়, 6√3। এই 6√3 এই 4√3 যোগ হবে মানে 10√3 হবে, আর নিচে তো একটা 2 আমার আছেই, ঠিক আছে, নিচে আমার 2 একটা আছে, এই 2 আর এই কেটে বেরিয়ে যাবে, তো 5√3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই হচ্ছে শর্টকাট। আমি শর্টকাটটাও একটু আস্তে আস্তে করেছি, পরীক্ষার সময় এত আস্তে করবো না, শর্টকাটটা যখন করবো তখন আরও স্পিডে করবো, কারণ আমার শর্টকাট যখন ইউজ করছি তখন আমার মেন মোটিভ কী থাকবে, টাইমটাকে ইউটিলাইজ করা, কম টাইমের মধ্যে অঙ্কটাকে সলভ করা। ঠিক আছে, এই হচ্ছে শর্টকাট। এবার যদি লং কাট দেখতে চাও তো চলো, যারা শর্টকাট দেখতে চাও দেখিয়ে দিয়েছি, লং কাট দেখার জন্য ওয়েট করো, লং কাট তোমাদের করে দিচ্ছি, একদম ধীরে লং কাট করে দেবো, চলো। তো লং কাট করার জন্য আমি কী করবো, বেসিক্যালি আমি ওই যেগুলো লিখেছিলাম সেগুলো একটু মুছে দিয়েছি, দিয়ে প্রশ্নটাকে একবার ফ্রেশলি নিয়ে নিয়েছি, অপশানগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, চলো লং কাট করা যাক। দেখো যখনই আমরা করনির্বাসন করি তখন বেসিক্যালি কী করি, নিচে যেটা আছে তার প্লাস ভ্যালু দিয়ে ওপরে এবং নিচে দুটো জায়গাতেই আমরা গুণ করি। তো 3√2 তো ওপরেই আছে, ঠিক আছে, 3√2 তো আমাদের ওপরেই আছে, তা আমরা বেসিক্যালি কী করবো, এর সাথে আমরা নিচে যা আছে তার প্লাস ভ্যালু দিয়ে ওপর নিচে আমরা গুণ করব, বেসিক্যালি আর কিছু না। তো এখানে যদি করি আমরা, নিচে আমাদের এখানে √6 ছিলই, -√3 ছিলই, এরই প্লাস ভ্যালু দিয়ে ওপরে একবার গুণ, এরই প্লাস ভ্যালু দিয়ে নিচে একবার গুণ করি। ঠিক আছে, +√3 এই আমাদের -4√3 এখানে ছিল, নিচে যেটা থাকবে তারই প্লাস ভ্যালু দিয়ে ওপরে একবার গুণ, নিচে একবার গুণ। ঠিক আছে, কী আছে আমার এখানে, সরি এটা তো আমাদের 2 আছে, এখানে আমাদের থাকবে 6 -√2 ছিল, আমি একটু উচ্চারণে ভুল করি, √ফুট অনেক সময় উচ্চারণ করি না, ঠিক আছে, আসলে করার দিকে মনটা থাকে এই। আচ্ছা এখানে আমাদের কি আসবে, 6 নিচে যেটা থাকবে তার প্লাস ভ্যালু দিয়ে ওপরে 12, ঠিক আছে, এই আমাদের আসবে, আর নিচে আমাদের আছে 8 -12 √12 আর কি। ঠিক আছে, দেখো রুটটা বললাম না, বাট লেখার দিকে তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে, এটা আমাদের কি আসবে, 12, এই আমাদের দেবে। এবার একটা জিনিস ভাবো, অনেকে এটা এখানেও ক্যালকুলেট করলে বুঝতে পারে না, এর পরের লাইনটাই এক্স্যাক্টলি এই নিচে যেটা আমি সবুজ করেছি, এর পরের লাইনটাই অ্যাকচুয়ালি এই সবুজে আসবে। ঠিক আছে, নিচে আসবে। এবার এখানে অনেকে বুঝতে পারে না কেন, দেখো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের এ, ভালো করে বুঝবে, এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের বি, এটা a - b, আর এখানে আমাদের কি আছে, a + b আছে। তো a - b, a + b যদি গুণ করি তাহলে আমি কী পাই, a² - b² পাই। ঠিক আছে, এখানে a কোনটা, এখানে a হচ্ছে আমাদের √6, b কোনটা, b হচ্ছে আমাদের √3, তাহলে a² মানে কি, a² মানে বেসিক্যালি √6 তার হোল স্কোয়ার করবো আমরা। ঠিক আছে, -b² মানে কি √3 তার হোল স্কোয়ার করবো। এখন দেখো স্কোয়ার আর রুট কেটে বেরিয়ে যায়, তার মানে বেসিক্যালি এই ভ্যালুটা আমার কী দেবে, 6 - 3 দেবে, মানে নিচে আমার 3 দেবে, এই 3 আর এই যে 3 কেটে আমার বেরিয়ে যাবে। ঠিক এইভাবে যদি আমি এটাকে মুছে দিই, কালো যেটা করেছি মুছে দিই, ঠিক এইভাবেই প্রত্যেকটায় আমার এরকম কেটে কেটে বেরিয়ে যাবে। এটা আমার তার মানে বেসিক্যালি কী দেবে, 6 - 3 দেবে, মানে 3 দেবে, এই 3 আর এই 3 কেটে বেরিয়ে যাবে। এটা আমার কী দেবে, 6 - 2 মানে আমার 4 দেবে। ঠিক আছে, এই 4 আর এই 4 আমার কেটে বেরিয়ে যাবে। কিন্তু এই লাস্টেরটায় গিয়ে একটা প্রবলেম হয়, লাস্টে গিয়ে কী প্রবলেম হয় তাহলে একবার দেখে নিই, এই লাইনটাকে একবার লিখে নিই। ওপরে আমার আছে কত, 6, এই আছে +12 আছে, আর নিচে আমার কি আছে, 8 - 12। ঠিক আছে, আর এখানে আমার আছে 8 + √12, এই আমার আছে। যদি এটা a - b আর a + b অর্থাৎ a² - b² করি, তো এটা কী দেবে, 8 - 12 দেবে, তাহলে বেসিক্যালি এটা -4 আমার নিচে থাকবে। ঠিক আছে, তো আর এই দেখো 6-এর আগেও একটা মাইনাস আছে আমার। ঠিক আছে, মানে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসকে কেটে দিয়ে এটাকে কী করে দেবে, প্লাস করে দেবে। আর এই 6কে কাটলে 3 হয়, 2 দিয়ে কাটলে, এই 4কে কাটলে কী হয়, 2 হয়। এই দেখো তাহলে 3
ইন্টু √8 প্লাস √12, এই দেখো আমি লিখেছিলাম এক লম্বায় যখন করছিলাম, এই দেখো এই যে সবুজ কালিটা দেখো, এই দেখো লিখেছিলাম 3√8 প্লাস √12, এই যে এইভাবে আসে এটা, এই যে 3, আর নিচে একটা এই যে 2 কেন এসছে, এই দেখো আমার একটা 2 থেকে যাচ্ছে, এইটাতে কোনো 2 নেই নিচে, এইটাতেও কোনো 2 নেই, কারণ নিচের যা আছে সব উপরটার সঙ্গে কেটে যাচ্ছে, কিন্তু এইখানে একটা নিচে আমার কি চলে আসছে, একটা 2 আমার চলে আসছে। এই 2 নিচে থাকা মানে কি সবার সাথে এলসিএমে ওপরে গিয়ে গুণ হবে, এই দেখো এই যে 2 এসছে না, এই যে 2 এসছে, এগুলো সবই কি এই নিচের 2 ওপরে গিয়ে গুণ হয়, ঠিক আছে। এই দেখো এই √2 ইন্টু √6 প্লাস √3, এই দেখো √2 ইন্টু √6 প্লাস √3, কিন্তু এই সামনে যে 2টা এসছে এটা হচ্ছে নিচের 2 ওপরে গিয়ে গুণ হয়েছে। আশা করি বুঝতে পারলে। তো এইভাবেই অঙ্কটা এগোয়, ঠিক আছে, ক্লিয়ার হলো? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কত হবে, 5√3 হবে। চলো আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, বলছে 12,000 টাকার ওপর নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরে 15,000 টাকায় পরিণত হলে বার্ষিক সুদের হার কত? অর্থাৎ 12,000 হচ্ছে আসল, 15,000 হচ্ছে সুদ আসল, তাহলে সুদ কত হবে, 3,000 টাকা। 12,000 টাকার ওপর 3,000 টাকা 5 বছরের সুদ হয়, 5 বছরের সুদ 3,000 টাকা, 1 বছরের সুদ 600 টাকা, 600/12,000 ইন্টু 100 করলে বেরিয়ে যাবে। অ্যান্সার তোমাদের হবে 5%, ঠিক আছে। অ্যান্সার তোমাদের কী হবে, 5% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কী করলাম আমি, দেখো 12,000 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা মুখে মুখে করে ফেলা যায়, আর এই 15,000 আছে না, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসল। তাহলে 15,000 থেকে যদি 12,000 বাদ দিই আমি কত পাবো, 3,000 টাকা পাবো, ঠিক আছে। এখন 3,000 টাকা হচ্ছে 5 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত হবে আমার, 600 টাকা। এই 1 বছরে যে 600 টাকা বার করলাম, এটা কার ওপর সুদ, 12,000 টাকার ওপর। তো 12,000 টাকার ওপর যদি 1 বছরের সুদ হয় 600 টাকা, ঠিক আছে, তাহলে 1 টাকায় কত হবে, 100 টাকায় কত হবে, অ্যান্সার বেরিয়ে গেল 600/12,000, ঠিক আছে। আর 100 টাকায় আমাদের কত হবে, বেসিক্যালি এই করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেট করো দেখতে পাচ্ছি এটা কাটলে আমার, সরি এটা 12,000, ঠিক আছে, এটা কাটলে আমার কী হচ্ছে, 20 হচ্ছে নিচে, 20 দিয়ে ওপরে কাটলে হচ্ছে আমাদের 5। তো অ্যান্সার আমাদের কী হচ্ছে, 5% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে। এবার অনেকে এইভাবে না করে, অনেকে কী করে, PTR/100 দিয়ে করে, ঠিক আছে, তুমি PTR/100 দিয়েও করতে পারো, P/T/R বাই তোমার 100, ঠিক আছে। এটা করলে আমরা কী পাই, এটা করলে আমরা পাই ইন্টারেস্ট মানে সুদ পাই। এই অনুযায়ী P আমাদের কত, এই অনুযায়ী যদি দেখি P আমাদের কত, P আমাদের হচ্ছে 12,000 টাকা, ঠিক আছে। T আমাদের কত, T আমাদের হচ্ছে 5 বছর। আর আমাদের কত সেটাই তো বার করতে বলেছে, দেখো আর আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। আর নিচে আমাদের কী রয়েছে, 100 রয়েছে। আর আই আমাদের কত হবে, আই আমরা দেখতে পাচ্ছি 3,000 টাকা হবে, এখানে লিখে দিচ্ছি আমি আই, ঠিক আছে। বা আই আমাদের কত হবে, 3,000 টাকা হবে এখান থেকে, ঠিক আছে। কারণ 3,000 টাকা কেন, 15,000 মাইনাস 12,000, ঠিক আছে। এখানে ক্যালকুলেট করলেও তুমি এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবে, 5% উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো সরল সুদের বেসিক পদ্ধতি অনুযায়ী, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা পরেরটা দেখো, বলেছে 13.13% সরল সুদের হারে। প্রবলেম হচ্ছে এই 13.13 দেখে অনেকে ভয় পেয়ে যায়। 73,000, ঠিক আছে, এটা 73,000, 73,000 অর্থ রাশির 10 মাসের সুদের পরিমাণ কত? তো এক্ষেত্রে আমরা সিম্পলি কী করবো, 13.13 মানে কত, 3 × 39 আর 40, 40/3, আর পার্সেন্টেজের 100 নিচে গেলে হয় 40/300, ঠিক আছে। তো 40/300 এই সুদের হারে 73,000 টাকার ওপর 10 মাস, 10 মাস মানে কত, এটা মাস আছে বছরে পরিণত করে নিতে হয়, ঠিক আছে, অর্থাৎ 10/12, অর্থাৎ এইভাবে আমাদের করতে হয়। তো আমরা এখানে সিম্পলি PTR/100 ইউজ করতে পারি। অ্যান্সার দেখে নাও এই। তো দেখো এখানে আমরা কী করবো, ইন্টারেস্ট আমাদের বার করতে বলি, ওখানে ইন্টারেস্টটাই বার করতে বলি। ইন্টারেস্ট ফাংশন আমরা কী জানি, P/T/R বাই আমরা কী জানি 100, এই আমরা জানি এটা 8। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, P আমাদের কত, দেখো P আমাদের রয়েছে 73,000, ঠিক আছে। T আমাদের কত, T আমাদের রয়েছে 10 মাস, কিন্তু 10 মাসকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ করে বছরে পরিণত করে নেব। আর আমাদের কত রয়েছে, 3 × 39 আর 40, 40/3, নিচে একটা 100 আছে তো 300, ঠিক আছে, এই আমাদের হয়ে যাবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, সিম্পলি এই ক্যালকুলেশন হবে, ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের 4 দিয়ে কাটলে হচ্ছে 10, এটা আমাদের 4 দিয়ে কাটলে হচ্ছে 3, আর এই শূন্য আর এই 300 দুটো শূন্য কেটে বেরিয়ে যাচ্ছে, মানে নিচে আমাদের, উপরে আমাদের থাকছে 73,000 আর নিচে আমাদের থাকছে 9। 73,000কে 9 দিয়ে ভাগ করলে দেখো 8 নং 72, প্রথমে আমাদের 8 আসছে, তো একটাই অপশান আমাদের 8 আছে, আমরা ক্যালকুলেটই করবো না, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। যদি ক্যালকুলেট করতে চাও দেখো এটা বেসিক্যালি কী হবে, পয়েন্টে অ্যান্সার আসবে, তো 8111.111 এরকম চলতে থাকবে, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো এগুলো বেসিক্যালি খুব ইজি প্রশ্ন, আমি প্রথম দুটো সহজ প্রশ্ন মানে টাফ প্রশ্ন করেছিলাম, তারপর একটু ইজি প্রশ্ন নিয়েছি, আবার তোমাদের টাফ প্রশ্ন আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই শিফটে সব প্রশ্নই করাবো। যদি একটি গাড়ি এবং একটি বাইকের দাম হচ্ছে 3:2 হয়, তাহলে গাড়িটির মূল্য যদি বাইকের মূল্য অপেক্ষা 15,000 বেশি হয়, তাহলে তোমাদের বলেছে বাইকটির মূল্য কত। এই হচ্ছে আমাদের গাড়ি, গ বলে লিখছি,
এই হচ্ছে আমাদের বাইক বা বলে লিখছি, ঠিক আছে। এই দুটোর মধ্যে দুটোর যে মূল্যের অনুপাত হচ্ছে 3:2। তো এদের মূল্যের পার্থক্য কত আমরা দিচ্ছি 1 ইউনিট। সেই 1 ইউনিটের ভ্যালু ওখানে বলেছে দেখো 15,000 টাকা, ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু যদি 15,000 টাকা হয়, তোমাকে বাইকের ভ্যালু জিজ্ঞেস করেছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে, এক লমে উত্তর আসবে আমার 30,000 টাকা। এইসব প্রশ্ন করার জন্য আমাদের পেন ছোঁয়ানোর দরকার নেই, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই অঙ্কটা আমি তোমাদের বলতে পারি যারা যারা ট্রাই করবে তাদের মধ্যে 90% স্টুডেন্ট ভুল করবে। এক তো বুঝতে পারবে না বলে ভুল করবে, করার পদ্ধতিতে ভুল করবে, দুই হচ্ছে লাস্টে ক্যালকুলেশনে ভুল করবে, ঠিক আছে। দুটো পদ্ধতি আমি অঙ্কটাকে করাবো, অপশান এবং অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে 61.32। আমি তোমাদের প্রথমে যেটা পদ্ধতি ইউজ করছি সেটা হচ্ছে জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড ইউজ করছি, জেএসএম মেথড, ঠিক আছে। জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড, জেএসএম মেথড আমি ইউজ করছি, ঠিক আছে। জেএসএম মেথড ইজ এ ভেরি ইউজফুল মেথড এই ধরনের অঙ্ক করার জন্য। অ্যাকচুয়ালি এখানে ভ্যালুগুলো তো ফেভারেবল আছে, অনেক সময় পয়েন্টে উল্টোপাল্টা অ্যান্সার দিয়ে দেয়, মানে ভ্যালু দিয়ে দেয়, তখন জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথডই হচ্ছে গুড মেথড। এরপরে আমি তোমাদের ট্র্যাডিশনাল মেথডে করে দেখাবো। দেখো এখানে আমরা লিখবো, প্রথমে আমাদের রয়েছে কত 100, আগে অঙ্কটা পড়ো, বলেছে রমেশ 100, 130 এবং 150 সর্বোচ্চ নম্বরে তিনটে পরীক্ষায় যথাক্রমে 50%, 60% আর 70% নাম্বার পেয়েছে। রমেশের প্রাপ্ত নম্বরের আনুমানিক গড় কত? মানে হচ্ছে রমেশ তিনটে পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে 100, একটা পরীক্ষার সর্বোচ্চ নম্বর হচ্ছে 130, আর একটা পরীক্ষা মানে লাস্ট যে পরীক্ষাটা দিয়েছে তাদের সর্বোচ্চ নম্বর হচ্ছে 150। 100-র মধ্যে ও 100-র 50% পেয়েছে, 130-এর মধ্যে ওর 60% পেয়েছে, 150-এর মধ্যে ও পেয়েছে ওটার 70%। তোমাকে বলেছে ওভারঅল তিনটে পরীক্ষা মিলিয়ে রমেশের আনুমানিক গড় কত। দেখো আনুমানিক বলেছে মানে এটা পয়েন্টে অ্যান্সার বেরোবে এবং মিলবেও না। তো আমরা যে জিএসএম ইউজ করি, প্রথমে আমাদের 100, তারপরে 130, তারপর হচ্ছে 150। এটাতে ও পেয়েছে 50% আর কি, এটাতে ও পেয়েছে 60%, এটাতে ও পেয়েছে 70%, ঠিক আছে। দেখো এর মধ্যে জুনিয়রকে, জেএসএম মানে জুনিয়রকে স্যাটিসফাই করো, এই জন্য জেএসএম কথার মানে কি জুনিয়রকে স্যাটিসফাই করো, ঠিক আছে। তো এখানে জুনিয়রকে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র হচ্ছে 50, তো 50 থেকে কত বেশি আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 10 বেশি, ঠিক আছে। আর এই 70 50 থেকে কত বেশি আমরা দেখতে পাচ্ছি 20 বেশি, ঠিক আছে। তো দেখো 1 ইউনিটে 10 বেশি, তাহলে এখানে টোটাল কত ইউনিট আছে 130 ইউনিট আছে, তো 130 ইউনিটে কত বেশি হবে 10 ইন্টু 130 মানে 1300 ইউনিট বেশি হবে, ঠিক আছে। সিমিলারলি 20 বেশি, 1 ইউনিটে 20 বেশি, 150 ইউনিটে তাহলে কত বেশি হবে, একটা ইউনিটে যদি 20 বেশি হয় 150 ইউনিটে কত বেশি হবে 3000 বেশি হবে, ঠিক আছে। তাহলে টোটাল বেশি কত হলো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, টোটাল বেশি কিন্তু হচ্ছে 3000 প্লাস 1300 মানে 4300 বেশি হলো, ঠিক আছে। জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড যাদের জানা নেই তাদের পক্ষে কিন্তু একটু অসুবিধা হবে, তারা করতে গেলে একটু প্রবলেমে পড়বে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4300, কত হবে আমাদের 4300 বেশি, টোটাল কত ইউনিট আছে 100 প্লাস 130, 230 প্লাস 150, 280 ইউনিট আছে। তাহলে তুমি দেখো 4300 বেশি, ভালো করে বুঝবে, 4300 বেশি 380 ইউনিটে, ঠিক আছে। 4300 বেশি 380 ইউনিটে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি দেখতে হচ্ছে এটা কেটে যাচ্ছে, 11 পয়েন্ট সামথিং আমাদের আসছে। 11 পয়েন্ট সামথিংকে তুমি কী করো, যে জুনিয়র তাকে তো স্যাটিসফাই করছো, তাকে দিতে হবে। দেখো তোমাকে রসগোল্লা কম দেওয়া হয়েছে, তোমাকে স্যাটিসফাই করার জন্য কী করতে হবে, রসগোল্লা বেশি দিতে হবে। তো যে 50 রসগোল্লা পেয়েছে তাকে সবথেকে কম রসগোল্লা দেওয়া হয়েছে, তাকে কতগুলো রসগোল্লা দিলে স্যাটিসফাই হবে, 11 পয়েন্ট সামথিং রসগোল্লা দিলে স্যাটিসফাই হবে। তো 50 সঙ্গে কী করে 11 পয়েন্ট সামথিং যোগ করে দাও, তুমি দেখবে 100 সামথিং অ্যান্সার আসবে। একটাই অপশন আছে, সেটা আমাদের ক্লিয়ার হবে। আমার কথা বোঝা গেল? যদি কেউ না বুঝতে পারো আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। একটু স্পিডে বলেছি ডেফিনেটলি, কারণ কি এগুলো সব তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আমি সলভ করাচ্ছি। দেখো 100, 130, 150, এটাতে পেয়েছে 50, এটাতে পেয়েছে 60, এটাতে পেয়েছে 70। এবার তুমি দেখো জুনিয়রকে 50 জুনিয়র মানে কাউকে 50টা রসগোল্লা দেওয়া হয়েছে, তার মানে সে কম পেয়েছে, এই 60টা রসগোল্লা 70টা রসগোল্লা পেয়েছে। তো একে কী করতে হবে, স্যাটিসফাই করতে হবে। তো এর থেকে কত বেশি পেয়েছে 10 বেশি পেয়েছে, এর থেকে কত বেশি পেয়েছে 20 বেশি পেয়েছে, 50 থেকে 10 বেশি, 50 থেকে 20 বেশি। তো টোটাল তো তোমার 130 জন আছে, একজন যদি 10 বেশি পায় 130 জন কতগুলো বেশি পাবে 1300 বেশি পাবে। একজন যদি 20টা বেশি পায় 150 জন কতগুলো বেশি পাবে 3000 বেশি পাবে। টোটাল বেশি কত হচ্ছে 4300 হচ্ছে। এই 4300 টোটাল সবাইকে ভাগ করে দাও, 100 জন আছে, 130 জন আছে, 150 জন আছে, টোটাল কতজন আছে 380 জন আছে। তো 4300 রসগোল্লা 380 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত ইউনিট করে বেশি পাবে, 11 ইউনিট করে বেশি পাবে। এখন বেশি পাইনি কি, এ পাইনি, এর সঙ্গে যোগ করে দাও, দেখতে পাচ্ছ 50-এর সঙ্গে 11 ইউনিট যোগ করলে আমরা 100 সামথিংই পাচ্ছি, এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। এটা গেল জুনিয়র স্যাটিসফ্যাকশন মেথড। এবার যদি নর্মাল মেথডে কর, তো কী করবো আমরা, দেখো এখানে 100-তে 50% পেয়েছে, 130-এ 60%, 150-এ 70%। তো 100-তে পেয়েছে 50, তার মানে বেসিক্যালি কত পেয়েছে, সে 50 পেয়েছে। এখানে 130-এ সে 60% পেয়েছে, মানে বেসিক্যালি কত পেয়েছে, সে 78 পেয়েছে। এখানে 150-এ 70% পেয়েছে, মানে 150 মানে 15 × 7 মানে 105 পেয়েছে সে,
তো টোটাল সে কত পেয়েছে? আমরা দেখতে পাচ্ছি 233 পেয়েছে সে, ঠিক আছে। তুমি বলো 233 সে পেয়েছে, টোটাল কতর মধ্যে 233 পেয়েছে? 100 প্লাস 130 প্লাস 150 মানে 380-র মধ্যে পেয়েছে সে। 380-র মধ্যে 233, তো 100 কত? অ্যান্সার তোমাদের দেখবে সেই 61 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার হলো? যদি কেউ বেসিকটা না বুঝতে পারো আবার বলে দিচ্ছি। 100তে সে 50 পেয়েছে, মানে 50% পেয়েছে। 100-র 50% মানে 100-র হাফ মানে 50। 130-এ সে 60% পেয়েছে, মানে 13 ইন্টু 6 মানে 78 পেয়েছে। 150-এ সে 70 পেয়েছে, মানে 15 ইন্টু 7 মানে 105 পেয়েছে, ঠিক আছে। তো কত হচ্ছে টোটাল, কত পেয়েছে সে? 233 পেয়েছে। 233 সে পেয়েছে 380-তে, তাহলে 100 কত পেয়েছে? 380 কোথা থেকে পেলাম? 100 প্লাস 130 প্লাস 150 380। তো 100 সে কত পেয়েছে? 61.32। এখানে 61.31 সামথিং হবে, রাউন্ড ফিগারে আসলে 61.32% হয়। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই ধরনের অঙ্ক করার সময় আমরা সিম্পলি অপশান টেস্ট মেথড ইউজ করবো। বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10। অপশানে দেখো 7 আর 3 10 হয়, 8 আর 2 10 হয়, 6 আর 4 10 হয়, 5 আর 5 10 হয়। এতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সব কটা অপশানই হতে পারে। কিন্তু পরের কন্ডিশনটা বলেছে দেখো, তাদের বর্গের পার্থক্য হচ্ছে কত? 60। 7-এর স্কোয়ার করলে কত দাঁড়ায়? 49। 3-এর স্কোয়ার করলে কত দাঁড়ায়? 9। দেখো 49 আর 9 দুটোই 60-এর নিচে, সো ডেফিনেটলি এরা তো অ্যান্সার হবে না। 8-এর স্কোয়ার করলে কত দাঁড়ায়? 64। সেকেন্ড অপশানটাকে নিচ্ছি। 2-এর স্কোয়ার করলে কত দাঁড়ায়? 4। তাহলে 8-এর স্কোয়ার করলে 64, 2-এর স্কোয়ার করলে 4। তো সেকেন্ড অপশান ইজ দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। দেখে নাও। ইয়েস, কী বললাম আরেকবার বলি। দেখো প্রত্যেকটারই যোগফল আমার এখানে 10 দিচ্ছে, সো প্রবলেম কিছু নেই। কিন্তু এদের বর্গের পার্থক্য কি আমার 60 হচ্ছে? দেখো 7-এর স্কোয়ার করলে আমি কি পাচ্ছি? 49। 3-এর স্কোয়ার করলে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি 9। তো দুটোর বর্গের পার্থক্য আমার তো 60 দিচ্ছে না, 40 দিচ্ছে। এখানে দেখো 8-এর স্কোয়ার করলে কত পাচ্ছি আমি? 64, ঠিক আছে। আর 2-এর স্কোয়ার করলে আমি কি পাচ্ছি? 4। 64 মাইনাস 4 করলে আমি কিন্তু 60 পাচ্ছি, এটা আমাদের কারেক্ট অপশান দাঁড়াবে। এখানে দেখে নাও 6-এর স্কোয়ার করলে আমি 36 পাচ্ছি, 4-এর স্কোয়ার করলে আমি 16 পাচ্ছি। 36 মাইনাস 16 করলে আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 20। তো এটা আমার অ্যান্সার হতে পারে না। 5-এর স্কোয়ার করলে তো আমি 0 পাবো, কারণ দুটোই 5, এটা তো আমার অ্যান্সার কোনোভাবেই নয়। তো একটাই অপশান আমার আছে যেটা আমার কারেক্ট হবে, সেটা হচ্ছে এইটা। 6-এর স্কোয়ার করলে 36, 4-এর স্কোয়ার করলে 16, তো 20 পাবো আমি। তো এটা তো আমার অপশানে দাঁড়াবে না, থার্ড অপশান এইভাবে কেটে যাবে। এবার এটা যদি কেউ বেসিক পদ্ধতিতে করতে যাও, ঠিক আছে, এটা আমি দেখলাম তোমাদের শর্টকাটে। বেসিক পদ্ধতিতে করতে যাও কী করবে? দেখো দুটো সংখ্যায় যাতে যোগফল আমাদের কত? x প্লাস ওয়াই, দুটো সংখ্যা ধরে নিচ্ছি x প্লাস ওয়াই, তাই যোগফল কত আমাদের? 10, ঠিক আছে। আর তাদের বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বর্গের পার্থক্য কত আমাদের? 60, ঠিক আছে। এই আমাদের বলেছে। তাহলে বলেছে সংখ্যা দুটো কী কী, আমার কথা বোঝা যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের 60, আর এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের 10, ঠিক আছে। এবার আমরা কি করব? দেখো এইটা হচ্ছে বেসিক্যালি যে ফর্মুলা দ্বারা, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়। এটা একটা বীজগাণিতিক সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা। এ স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লেখা আছে, বি স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার আমাদের লেখা আছে। এই আমাদের আছে। এখান থেকে আমরা যদি এটার ভ্যালু পুট করি, যে এটার ভ্যালু আমরা যদি পুট করি, এটা পাচ্ছি কত? 10। আর ওদিকে আমাদের কী দাঁড়াচ্ছে? এক্স মাইনাস ওয়াই আমাদের কত দাঁড়াচ্ছে? 60 দাঁড়াচ্ছে। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই আমাদের কী দাঁড়াবে? আমাদের দাঁড়াবে 6। এবার দেখো একটা জিনিস আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যার যোগফল হচ্ছে আমাদের 10, আর দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে আমাদের কত? 6, ঠিক আছে। সংখ্যা দুটো কী কী হতে পারে? দেখতে পাচ্ছি ওয়াই কেটে গেল, এখানে দেখতে পাচ্ছি আমাদের 2x চলে আসছে, 2x ইকুয়াল টু 16, তাহলে এক্সের ভ্যালু কত হবে আমাদের? 8। এই এক্সের ভ্যালু 8, এটাকে এই এক্সের জায়গায় রাখো 8 মাইনাস ওয়াই ইকুয়াল টু 10, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের কী দাঁড়াচ্ছে? আমরা এক লম্বা বুঝতে পারছি ওয়াইয়ের ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে 2। তো এখান থেকে আমরা বুঝতে পারি এক্সের ভ্যালু আমাদের 8, ঠিক আছে, আর ওয়াইয়ের ভ্যালু আমাদের কী দাঁড়াবে? 2 দাঁড়াবে। এভাবে তুমি করতে পারো, এটা হচ্ছে বেসিক মেথড। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাবো, যার যেটা সুবিধা সে সেটাই করবে। আচ্ছা, পরের প্রশ্ন কী বলেছে দেখো, একটা বৃত্তের কেন্দ্র থেকে পি একটি বিন্দু 13 সেমি দূরত্ব অবস্থিত। তো একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, সাপোজ ধরো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এই, এবং কেন্দ্র থেকে পি একটা বিন্দু, তো এই একটা পি কেন্দ্র থেকে পি একটা বিন্দু, এটা হচ্ছে পি একটা বিন্দু, যেটা 13 সেমি দূরত্ব অবস্থিত। তো এই যে টোটাল যে দাগটা নিয়েছি, এটার দূরত্ব হচ্ছে কত? 13 সেমি, দৈর্ঘ্য হচ্ছে কত? 13 সেমি। আর বলছে পি থেকে বৃত্ত অবধি একটা স্পর্শক টানা হয়েছে। তো এই হচ্ছে পি বিন্দু, এখান থেকে একটা স্পর্শক টানা হয়েছে, যেটা এই স্পর্শবিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্পর্শবিন্দু যাতে স্পর্শ করেছে। তো তোমাদের বলছে এটা দৈর্ঘ্য হচ্ছে কত? 12 সেমি। তাহলে একবার নাম টামগুলো লিখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের পি বিন্দু, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের কোথায় গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 12 সেমি, এই টোটালটা হচ্ছে আমাদের 13 সেমি। তো নাম দিচ্ছে এটা হচ্ছে ওপি, ঠিক আছে। ওপি হচ্ছে আমাদের 13 সেমি, আর এটা হচ্ছে তোমাদের পিটি হচ্ছে আমাদের 12 সেমি। লিখেও দিচ্ছি, পিটি হচ্ছে আমাদের
12 সেমি, আর পিও হচ্ছে আমাদের কত 13 সেমি, ঠিক আছে। এবার তোমাদের কি বলছে, তোমাদের বলছে যে ব্যাসার্ধ বার করতে বলেছে। একটা জিনিস ভালো করে বোঝো যে এটা একটা থিওরাম কাজ করে, যদি কেউ না জানো সে একটু জেনে নাও। একটা থিওরাম কাজ করে, যদি স্পর্শবিন্দু কোনটা, টি হচ্ছে আমাদের স্পর্শবিন্দু, ঠিক আছে, টি হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। স্পর্শবিন্দু থেকে যদি তুমি একটা ব্যাসার্ধ টানো, মানে ব্যাসার্ধ তো ডেফিনেটলি কেন্দ্র থেকে উৎপন্ন হবে, তো ব্যাসার্ধ যদি স্পর্শবিন্দুতে মিলিত হয় তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমাকে বুঝতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? অর্থাৎ ওটি হচ্ছে লম্ব হবে পিটির ওপরে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখানে তোমাকে বুঝতে হবে। আরেকবার বলে দিচ্ছি, লিখি আগে। এই যে ওটি, এই ওটি হচ্ছে কী হবে, লম্ব হবে কার ওপরে, পিটির ওপরে, ঠিক আছে। যে উপপাদ্য কাজ করে, যে থিওরাম, ইংলিশে একে থিওরাম বলা হয়, সেই থিওরামটা কি, সেটা হচ্ছে যে ব্যাসার্ধ যখন স্পর্শবিন্দুতে মিলিত হয় তখন সেটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে স্পর্শকের ওপরে। অর্থাৎ এই জায়গায় আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, মানে এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সমকোণী ত্রিভুজ, যার লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার অতিভুজ। তো আমরা কি জানি, আমাদের লম্ব বার করতে বলেছে, তো অতিভুজের স্কোয়ার থেকে আমরা যদি ভূমি স্কোয়ারকে বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা লম্ব স্কোয়ার পেয়ে যাব, ঠিক আছে। তো অতিভুজের স্কোয়ার কত, 13 স্কোয়ার, অতিভুজ মানে 13 স্কোয়ার, ভূমি স্কোয়ার কত, 12 স্কোয়ার, এখান থেকে আমরা কী পাবো, লম্ব স্কোয়ার পাবো, ঠিক আছে। 13 স্কোয়ার মানে 169, 12 স্কোয়ার মানে 144, 25 হবে, 25 হচ্ছে লম্ব স্কোয়ার, কিন্তু তোমাকে লম্ব বার করতে বলেছে, তো লম্ব আমাদের কত হবে, 5 হবে আমাদের লম্ব। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ভেরি ইজি। এখানে ওই যে পিটি স্কোয়ার ইকুয়াল টু পিএ ইন্টু পিবি যে ফর্মুলা তোমরা পড়ো, ও লাগানোর কোনো দরকার নেই, আর এখানে ইউজও হবে না, ঠিক আছে। এখানে এই ফর্মুলা ইউজ হবে বা এই উপপাদ্য ইউজ হবে, বেসিক উপপাদ্যের উপর এই প্রশ্নটা দেওয়া আছে। উপপাদ্য আমাদের কী বলছে, উপপাদ্য আমাদের বলছে যে যখন ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে টাচ করে তখন সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, মানে একটা লম্ব তৈরি হয়। কি বললাম, যখন একটা ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে স্পর্শ করে, স্পর্শকের স্পর্শবিন্দুতে স্পর্শ করলে ব্যাসার্ধ সেখানে কী করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এখানে ওটি লম্ব হবে পিটির ওপরে। ক্লিয়ার? চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলে যে cos 28 ডিগ্রি প্লাস সাইন 28 ডিগ্রি ইকুয়াল টু কে হলে cos 17 ডিগ্রি ভ্যালু কত। দেখো cos 17 ডিগ্রি, এটাকে আমরা কী লিখতে পারি, cos 45 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি, এটাকে এটা লেখা যায়, ঠিক আছে। ওকে, আমরা পরের লাইনে যাচ্ছি। আচ্ছা, cos x cos y, ঠিক আছে, cos x মাইনাস y, cos x মাইনাস y যে ফর্মুলা আছে সেটা অনুযায়ী আমরা লিখতে পারি, সেই জন্য আমরা কী লিখতে পারি, দেখো cos x cos y, মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে এটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায় মাঝখানে, সাইন এক্স, এটা একটা ফর্মুলা বেসিক্যালি, ঠিক আছে, সাইন ওয়াই, ত্রিকোণমিতি একটা ফর্মুলা। এখানে এক্স বলতে আমরা কী বুঝছি, এক্স বলতে আমরা বুঝছি 45 ডিগ্রি, ওয়াই বলতে আমরা কী বুঝছি, 28 ডিগ্রি। তাহলে লেখো এখানে পরের লাইনে cos 45 ডিগ্রি cos 28 ডিগ্রি, ঠিক আছে, প্লাস সাইন 45 ডিগ্রি সাইন 28 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো cos 45 এর ভ্যালু তো আমরা জানি 1/√2, ঠিক আছে, এটা ইনটু আছে বেসিক্যালি cos 28 ডিগ্রি প্লাস সাইন 45 এর ভ্যালু আমরা জানি 1/√2, দুটোর ভ্যালু একই হয় আমরা সবাই জানি, সাইন 28 ডিগ্রি। এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো পরের লাইনে যাচ্ছি, 1/√2 যদি কমন নাও, ঠিক আছে, তুমি ভেতরে কী পাচ্ছ, cos 28 ডিগ্রি প্লাস সাইন 28 ডিগ্রি। দেখো ওপরে এটারই ভ্যালু দেওয়া রয়েছে কে, এই দেখো এটারই ভ্যালু আমাদের কী দেওয়া রয়েছে কে, তাহলে বেসিক্যালি আমাদের কী হবে, কে ইন্টু 1/√2, এটাকে আরেকটু ভালো করে লিখলে কী লেখা যায়, k/√2, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই জন্য এখানে 3 নম্বরটা এখানে কারেক্ট অ্যান্সার দেওয়া রয়েছে, ঠিক আছে। বেসিক্যালি এটা কিছুই নয়, একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যে ফর্মুলাটা এখানে আমি তোমাদের লিখেও দিয়েছি, সেটা কি, cos x মাইনাস ওয়াইয়ের যে ফর্মুলা হয় সেটা কি, cos x cos y প্লাস সাইন x সাইন y। এখন যদি cos x প্লাস ওয়াই হতো তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যেত, মানে এইখানে যদি মাইনাস থাকে এটা প্লাস হবে, এখানে যদি প্লাস থাকে এটা মাইনাস হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার। ক্লিয়ার হলো? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে 24 এবং সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 1:2, তাহলে সংখ্যা দুটির গুণফল কত। ঠিক আছে, কী করব, দেখো আমরা বেসিক্যালি করব কি, যে একটা সংখ্যাকে ধরে নেবো আমরা 1x, আর একটা সংখ্যাকে আমরা কী ধরে নেবো 2x, ঠিক আছে, আরেকটা সংখ্যা আমরা কী ধরে নেবো 2x। এখন আমরা জানি যে একটা ফর্মুলা, যে দুটো সংখ্যার গুণফল হচ্ছে
সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। এই সংখ্যা দুটোর একটা হচ্ছে 1x, একটা হচ্ছে 2x, এটার গসাগু কত হবে x, কারণ কমন যেটা সেটাই গসাগু। আর এর লসাগু আমাদের বলেছে কত 24। কী করলাম আমি, একটা ফর্মুলা আমরা জানি যে সংখ্যা দুটোর গুণফল সমান সমান কি, সংখ্যা দুটোর গসাগু ইন্টু লসাগু। তো সংখ্যা দুটোর গুণফল করলাম, ইকুয়ালটা আমরা কী লিখলাম, সংখ্যা দুটোর গসাগু আর লসাগু। এইটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু। গসাগু হচ্ছে দুটো সংখ্যার কমন পার্ট কী আছে, এক্স আছে, তো এক্সই আমাদের কী হয়ে যাবে, এখানে গসাগু হয়ে যাবে। ক্লিয়ার হলো? তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 24x। এখান থেকে একটা এক্স কেটে বেরিয়ে যাচ্ছে, তো 2x ইকুয়ালটা আমরা কী পাচ্ছি 24। সো এক্সের ভ্যালু আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 12। ঠিক আছে, তো একটা যদি আমাদের 12 হয়, একটা তাহলে অপরটা কত হবে আমাদের 24। এ দুটোর গুণফল আমাদের কী হবে 4 2 8। একটাই অপশানে ইউনিট ডিজিট আমাদের 8 আছে, সেটা হচ্ছে এইটা। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, আর কিছু করার দরকার নেই। এমনি তুমি গুণ করলে তুমি 2880 পেয়ে যাবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, খুব একটা টাফ প্রশ্ন নয়, বাট একটু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অসুবিধা হবে। বলছে একটা নলাকার পাত্র আছে যার ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। চলো একটু এঁকে নেওয়া যায়। নলাকার পাত্র বলতে কী বোঝায় বলো তো, একটা চোঙকে বোঝায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা চোঙ সাপোজ ধরো, আর একটু স্ট্রেট লাইন ইউজ করে ফেলি। তোমরাও নিজেরা খাতায় আঁকতে পারো চাইলে, অথবা না এঁকেও ব্যাপারটাকে করানো যায়। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, তো সাপোজ ধরো এই হচ্ছে আমার একটা চোঙ। ওকে, জাস্ট এ মিনিট। ইয়েস, তো এই চোঙের যে ব্যাসার্ধ বলেছে সেটা আমাদের কত বলেছে 4 সেমি। এই চোঙের ব্যাসার্ধ আমাদের কত বলেছে 4 সেমি। আর কি বলছে, আর বলছে তাতে কিছু উচ্চতা পর্যন্ত জল আছে। সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এই উচ্চতা পর্যন্ত আমাদের জল আছে, সাপোজ ধরো। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এইচ, এটাকে আমরা কী ধরে নিচ্ছি এইচ। এই হাইট, এইচ ফর হাইট, এই উচ্চতা পর্যন্ত আমাদের জল আছে। এবার বলছে একটা 3 সেমি ব্যাসার্ধের নিরেট গোলককে ফেলা হলো। তো সাপোজ ধর এটা হচ্ছে আমার গোলক, এই গোলকটাকে কী করা হয়েছে, এই চোঙের মধ্যে ডোবানো হয়েছে। ঠিক আছে, সাপোজ ধর এই গোলকটাকে কী করা হয়েছে, চোঙের মধ্যে ডোবানো হয়েছে একটা। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো গোলকের যে আয়তন হয় সেটা আমাদের কি হয়, আমরা জানি 4/3 পাই আর কিউব হয়। ঠিক আছে, এখানে দেখো গোলকেরও ব্যাসার্ধ দেওয়া আছে, দেওয়া থাকতে হবে। হ্যাঁ, 3 সেমি ব্যাসার্ধে একটা গোলক বলা আছে। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, 4/3 পাই আর কিউব মানে কত, 3 কিউব মানে 27। 3 এটা দিয়ে কাটলে হচ্ছে 9, 9 × 4 করলে হচ্ছে তোমাদের 36। ঠিক আছে, এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি 36 পাই পেয়ে যাচ্ছি গোলকের আয়তন। ঠিক আছে, এটা কাজ লাগবে। আচ্ছা চোঙের আয়তন কী হয়, আমরা সবাই জানি চোঙের যে আয়তন হয় সেটা আমাদের কত হয়, যারা জানো না তাদের জন্য বলছি, পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা হয়। ঠিক আছে, পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, এই হচ্ছে চোঙের আয়তন হয়। একটু লিখে দিলাম, যাদের অসুবিধা আছে তাদের অঙ্কটা ট্রাই করতে সুবিধা হবে একবার। ঠিক আছে, যারা পারো তারা তো করে ফেলো, কোনো প্রবলেম নেই। এবার কি বলছে, এবার বলছে যে যখনই এই গোলকটাকে, এটা গোলক, এই গোলকটাকে যখনই এই জলভর্তি, কিছুটা জলে ভর্তি চোঙের মধ্যে চুবি দেওয়া হলো, তখন হাইট খানিকটা বেড়ে গেল। তো আমরা সাপোজ ধরে নিচ্ছি হাইট এতটা বেড়ে গেছে, জলতলের হাইট। এই সবুজ দিয়ে যেটা আঁকছি সেটা হচ্ছে আমাদের হাইট কী হয়েছে, এইটুকু হাইট আমাদের কী হয়েছে, বেড়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এইটুকখানিকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স, এইটুকখানিকে আমি কী ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, এবার তোমাকে কি বলছে, তাহলে পাত্রের জলতল কতটা বৃদ্ধি পেলো। দেখো তুমি যখনই গোলকটাকে চোবাবে, ঠিক আছে, তুমি যখন এই গোলকটাকে চুবিয়ে দেবে, এইটাই ওপরের গোলকটা, যখনই তুমি গোলকটাকে চুবিয়ে দেবে তখন কি হবে, এই গোলকের সমান আয়তনযুক্ত জলই ওপর দিকে উঠে যাবে। ঠিক আছে, মানে এই যেটুকু জলতল বেড়েছে, আমার কথা বুঝতে পারছো, যেটুকু জলতল বেড়েছে তার ফলে এখানে যে আয়তনটা তৈরি হয়েছে, দেখো জলতল বেড়েছে মানে শুধু উচ্চতায় বাড়বে না, চারদিকেই বাড়বে, একদম গোলকের মানে চোঙের যে পুরো ব্যাপারটা সেটা জুড়েই বাড়বে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জলতল বেড়েছে, তার যে আমাদের আয়তন হচ্ছে, কী আয়তন হচ্ছে, এটা আমরা আয়তনটুকু কী ধরে নেবো, পাই আর স্কোয়ার এক্স ধরে নেবো। কী ধরে নেবো, পাই আর স্কোয়ার এক্স। এই পাই আর স্কোয়ার এক্সের যে ভ্যালু দাঁড়াবে সেটা কিন্তু এই 36 পাইয়ের সমান দাঁড়াবে। আমার কথা বোঝা যাচ্ছে, পাই আর স্কোয়ার এক্সের যে ভ্যালু দাঁড়াবে সেটা কী হবে, আমার 36 পাইয়ের সমান দাঁড়াবে। ঠিক আছে, তো এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারি, আমি দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এক্স ইকুয়াল টু, আমি কী দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 36 পাই। তো ক্যালকুলেট যদি করে এটা কেটে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর স্কোয়ার মানে কত, দেখো এই আর মানে তো 16, 4 স্কোয়ার মানে 16, তো লিখে দিই একবার, 4 স্কোয়ার মানে 16 ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে 36। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এক্স ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি 36 বাই আমাদের 4 মানে 16। তো ভ্যালু আমাদের কী আসছে, কাটাকুটি করলে 9/4, এইটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, 9/4 সেমি। আমি যে কথাগুলো বললাম বেসিক্যালি সেগুলো কী জন্য বললাম, তোমাদের বোঝানোর জন্য, ব্যাসা কিছু না। ঠিক আছে, অঙ্কটা কিন্তু একটুখানি, অঙ্কটা জাস্ট এই মানে এই যে সবুজ কালিতে যেটুকু করেছি এইটুকু হচ্ছে আমাদের অঙ্কটা, কিন্তু ব্যাপারটা আমি তোমাদের বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে একটি ট্রেনের গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, সেটি সময় মতো গন্তব্যস্থলে পৌঁছায়। অর্থাৎ যখন তার গড় গতিবেগ হয় 40 কিলোমিটার/আওয়ার, তখন সেটা সময় মতো গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। কিন্তু যেই গড় গতিবেগ 35 কিলোমিটার/আওয়ার হয়ে যায়, তখনই কিন্তু তার গন্তব্যস্থলে পৌঁছতে কত সময় লাগে? 15 মিনিট সে দেরি করে যায়। তোমাকে বলছি যে তবে মোট দূরত্ব কত। এখানে তো আমরা কী করবো, দেখো ডিস্ট্যান্স এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। আমরা জানি যে ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট হয় তখন স্পিড রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইম রেশিওর। তা আমরা যদি দেখি এখানে আমাদের স্পিড রেশিও কী বলছে, 40:35, ঠিক আছে। তাহলে টাইম রেশিও আমাদের কত হবে? 35:40, ঠিক আছে, উল্টে যাবে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি, আমরা এখানে কী পাচ্ছি? 7:8। পয়েন্ট টু বি নোটেড, এই 40-এর জন্য কিন্তু 7 এসছে, আর এই 35-এর জন্য কিন্তু আমাদের 8 এসছে, ঠিক আছে। ভালো করে বুঝবে, 40 আর 35 উল্টে গিয়েই কিন্তু 7 আর 8 এসছে। তো 40-এর জন্য কিন্তু 7, 35-এর জন্য কিন্তু 8, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো তোমাদের কি বলছে? তোমাদের বলেছে 15 মিনিট দেরি হলো। দেখো অ্যাকচুয়াল তার 7 ইউনিট টাইম লাগার কথা ছিল, কিন্তু টাইম লাগছে তার অ্যাকচুয়ালি 8 ইউনিট, যখন সে 35 গতিবেগে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে তার ইউনিটে কত ইউনিট বেশি লাগছে? আমরা দেখতে পাচ্ছি ইউনিটে তার 1 ইউনিট বেশি লাগছে। তো এই 1 ইউনিটের ভ্যালুই মিনিটে 15 মিনিটের সমান হবে। এখন মিনিট দিয়ে আমরা হিসেব করতে পারবো না, আমরা 60 দিয়ে ভাগ করে এটাকে আওয়ারে পরিণত করে দেবো। কেন? কারণ গতিবেগগুলো সব দেখতেও কিলোমিটার/আওয়ারে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1/4। তো 1 ইউনিটের ভ্যালু 1/4। তাহলে তুমি বলো, তুমি যে কোনো একটা ভ্যালু নিয়ে করতে পারো, 7ও নিতে পারো, 8ও নিতে পারো, ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স আসবে না, অ্যান্সার একই আসবে। তো 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7/4, ঠিক আছে। 7 ইউনিটের ভ্যালু কত আসবে? 7/4। এখন ডিস্ট্যান্স সমান সমান আমরা কী জানি? ডিস্ট্যান্স কী করলে আসে? স্পিড ইন্টু টাইম করলে ডিস্ট্যান্স আসে, ঠিক আছে। তো স্পিড আমাদের কত? দেখো 7 যেই ধরেছি, স্পিড আমাদের 40 নিতে হবে। টাইম আমরা কী নিয়েছি? 7/4 ঘন্টা। এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, জাস্ট এ মিনিট, 7/4 ঘন্টা। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, দেখতে পাচ্ছ 40 মানে 10, মানে আমাদের অ্যান্সার এখানে কী আসছে? 70 কিলোমিটার আমাদের এখানে অ্যান্সার আসছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এখানে দেওয়াও আছে। এবার অনেকে বলবে স্যার একবার 8 ইউনিট ধরে করেন, কারণ অনেকে চায় যে 7 না ধরে আমি 8 ধরবো। তখন আমি কী করবো? সিম্পল কিছুই না, দেখো ক্যালকুলেশন এই পর্যন্ত একই আসবে। এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15/60। 1 ইউনিটের ভ্যালু কেন নিলাম? দেখো 40 গতিবেগে গেলে সে 7 ইউনিট তার সময় লাগবে, এটা হচ্ছে কারেক্ট টাইম। কিন্তু যেই সে গতিবেগ 35 কিলোমিটার/আওয়ার নিচ্ছে, তখন তার টাইম লাগছে 8 ইউনিট। তাহলে টাইম বেশি কত লাগছে? 1 ইউনিট। আর এখানে বলছে 15 মিনিট টাইম বেশি লাগছে। দেখো দেরি করে যাওয়া মানে তো টাইম বেশি লাগা না। তো 1 ইউনিটের ভ্যালু 15/60, 15কে আমি জাস্ট আওয়ারে পরিণত করছি, 1/4 ঘন্টা। তাহলে 7 ইউনিটে কত? 7/4। দেখো যখন আমরা 8 ইউনিট ইউজ করবো, তখন এই পর্যন্ত আমাদের সেমই থাকবে, শুধু এই 7 ইউনিটের ভ্যালু বার না করে এখানে আমরা 8 ইউনিটের ভ্যালু বার করবো। তো এখান থেকে যদি আমরা 8 ইউনিটের ভ্যালু বার করি, আমরা কী দেখতে পাচ্ছি? 8 ইউনিটের ভ্যালু কত আসবে? দেখো 1 ইউনিটের ভ্যালু 1/4, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত আসবে? 8/4 মানে 2 ঘন্টা, ঠিক আছে। তো এবার স্পিড অ্যান্ড টাইমে কী করবো? ডিস্ট্যান্স বার করার সময় কী করবো? সেই স্পিড ইন্টু টাইম করবো। কিন্তু আমরা যেহেতু 8 ইউনিট নিয়েছি, 8 ইউনিট কার জন্য এসছে? 35 কিলোমিটার/আওয়ারের জন্য এসছে। সুতরাং স্পিড আমাদের 35 কিলোমিটার/আওয়ার নেবো, আর ডিস্ট্যান্স আমাদের 2 ঘন্টা নেবো, যেটা এখান থেকে বেরিয়েছে। তো অ্যান্সার দেখতে পাচ্ছ সেই 70 কিলোমিটারই তোমাদের আসবে। ক্লিয়ার হলো আশা করি। চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে 3-4টে সলিউশন হয়, ঠিক আছে। তো আমি 3টে সলিউশন এখানে অ্যাপ্লাই করে দেখছিলাম, তার মধ্যে আমার মনে হয়েছে যেটা নর্মাল সলিউশন সেটা হচ্ছে সবথেকে ইজি সলিউশন, ঠিক আছে। এর অনেক সলিউশন হয়। আর একটা জিনিস বলি, তোমরা অনেকেই n×n+1 2n+1/6 করতে যাবে, এটা কিন্তু এর ফর্মুলা নয়। বারবার বলছি, ওই যে ফর্মুলা পরীক্ষায় মানে বইতে লেখা থাকে, ওটা কিন্তু এর ফর্মুলা নয়। তো বেসিক যদি তুমি করো, তাহলে ইউনিট ডিজিট আর দশম স্থানীয় সংখ্যা, এই দুটো সংখ্যা দেখলেই হয়ে যায়। তো আমাদের 21-এর স্কোয়ার কত হয়? 441, তো এই দুটোকে নেবে। 22-এর স্কোয়ার কত আমাদের? 484, ঠিক আছে, তো এই দুটোকে নেবে, ঠিক আছে। 23-এর স্কোয়ার করলে মানে দুটোকে নেবে জাস্ট, 23-এর স্কোয়ার করলে কী হয়? 529 হয়, ঠিক আছে। 24-এর স্কোয়ার করলে আমরা কি জানি? 567 হয়। 25-এর স্কোয়ার করলে স্কোয়ার তো মুখস্থ থাকারই কথা, 625 হয়। অ্যাটলিস্ট 45 পর্যন্ত স্কোয়ার মুখস্থ থাকার কথা, ঠিক আছে। 26-এর স্কোয়ার করলে কী হয়? 676 হয়। মানে তুমি যখন সেন্ট্রালে পরীক্ষা দিতে যাচ্ছ, তখন এগুলো হচ্ছে মানে একদম বেসিক জিনিস। আর 27-এর স্কোয়ার করলে আমরা কি জানি? 729 হয়, ঠিক আছে। 28-এর স্কোয়ার করলে আমরা কি জানি? 784 হয়, ঠিক আছে। 29-এর যে স্কোয়ার করলে আমরা কি জানি? 841 হয়। আর 30-এর স্কোয়ার করলে আমরা জানি কি? 900 হয়, ঠিক আছে। তো 30-এর স্কোয়ার আমাদের বেসিক্যালি কাজ লাগবে না, কারণ দুটো শূন্য আছে লাস্টে। তো লাস্টের যদি আমরা ডিজিট দেখি, তাহলে আমাদের কাজ লাগবে না। তো এবার যোগ করতে থাকো, দেখতে পাচ্ছি আমরা 4 আর 1-এ 5, 5 আর 6 11, আর 9 হচ্ছে 20, 20 আর 5-এ 25, 25 আর 6 হচ্ছে আমাদের 31, 31 আর 9 হচ্ছে আমাদের 40, আর 4-এ 44, 40 আর 1-এ 45, 45-এর 5 আমাদের বসলো। তো দেখো অপশানে সব কটাই লাস্টে 5 আছে, দেখো
সব কটাই লাস্টে 5 আছে, সো 5 তো আমাদের হবে, এটুকু জানা কথা। তার আগের ডিজিটটা আমাদের কিন্তু অ্যান্সার বার করে দেবে, ঠিক দশম স্থানীয়, এটা হচ্ছে একক স্থানীয় সংখ্যা। দশম স্থানীয় সংখ্যা বেরোলেই আমাদের অ্যান্সার বার করে দেবে, কারণ একটাতে 85 আছে, বাকি সবগুলো দেখতে পাচ্ছ 65 বা 55 আছে। চলো দেখা যাক। তো 45 হয়েছিল মানে 4 আছে, ঠিক আছে। তো যদি ওপর থেকে গুণি, 4 আর 4 হচ্ছে 8, 8 আর 8 16, 16 আর 2 18, 18 আর 2 হচ্ছে 20, আর 7 হচ্ছে আমাদের 27, 27 আর 7 হচ্ছে 34, 34 আর 2 হচ্ছে আমাদের কত হয় 36, 36 আর 4 হচ্ছে আমাদের 40, 40 আর 8 হচ্ছে 48, এই দেখো 48-এর 8। তাহলে দশম স্থানীয় সংখ্যা কী হচ্ছে আমাদের 8, অর্থাৎ লাস্টে যে অ্যান্সার আসবে তার লাস্টে আমাদের 85 থাকবে। তো এইটা একটাতেই আছে দেখতে পাচ্ছ 6585, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, একটু আগে আমি তোমাদের যেটা বললাম যে ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট তখন দূরত্বের যে রেশিও হবে, গতিবেগের যে রেশিও হবে সেটা টাইমের রেশিওর উল্টো হবে। তো এই ফর্মুলা অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করা যায়। এখানে দেখতে পাচ্ছ দুজনে একই ডিস্ট্যান্সই পেরোচ্ছে, ঠিক আছে। তোমরা বললো স্যার কোথায় লেখা আছে, তুমি দেখতে পাচ্ছ একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে। তোমার বাড়ি থেকে তোমার স্কুল যতটা দূরত্ব, ঠিক আছে, তোমার বোনও যদি সেম বাড়ি থেকে বেরো, মানে তুমি যে বাড়ি থেকে বেরোচ্ছ সেখান থেকে স্কুল একই দূরত্বে হবে। তো ডেফিনেটলি ডিস্ট্যান্স এখানে কনস্ট্যান্ট, ওই যে একটা ছোট্ট বা দুটো ছোট্ট শব্দ লেখা রয়েছে তাদেরকে আমরা বুঝতে পারছি নির্দিষ্ট গন্তব্যের কথা বলছে। তো ডিস্ট্যান্স কনস্ট্যান্ট, ডিফার ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট হবে, একটু আগে বললাম স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হবে টাইমের, এক লমে উত্তর আসবে। স্পিড আমাদের কত বলেছে 3:3.75, তাহলে টাইম রেশিও আমাদের কি আসবে 3.75:3। প্রবলেম হচ্ছে, ভালো করে বুঝবে, রেল খুব চালাক। প্রবলেম হচ্ছে রেল জানে এটা তোমরা অ্যাপ্লাই করবে। তো রেল কী করেছে, এখানে একটা পয়েন্ট দিয়ে তোমার ব্যাপারটাকে বাড়িয়ে দিয়েছে। তো বেসিক্যালি কিছু না, এই 100 এখানে নিয়ে নাও, সেই 100 এদিকে গিয়ে গুণ করে দাও, মানে এটা 300 হয়ে যাবে। তো বেসিক্যালি এখানে দশমিকটাকে তুলে দাও, মানে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 375 × 300। 25 দিয়ে যদি কাটাকুটি করো, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আসছে 25 1 25, 25 2 আমাদের 50, আর 12 × 25 করলে 300ই হয়। আর এখানে আমাদের কি আসছে 15, তাই না? আচ্ছা 15, তো এখান থেকে আরেকটু কাটাকুটি যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 4, 3 দিয়ে কাটলাম। তো টাইমের রেশিও আমাদের অ্যাকচুয়ালি কি এসছে 5:4 এসছে। এবার তোমাকে বলেছে যে আধ ঘন্টা দেরি হয়, অ্যাকচুয়াল টাইম লাগা উচিত ছিল 5, টাইম লাগছে কত 4, দুটোর মধ্যে টাইমের পার্থক্য কত 1, ঠিক আছে। 1 মিনিটের ভ্যালু কত হাফ অ্যান আওয়ার, তাহলে 5 মিনিটের ভ্যালু কত হবে 5/2 আওয়ার, ঠিক আছে। এবার 5/2 কোথা থেকে এলো, কারণ আমরা স্পিড 3 নিয়েছিলাম, তাই 3-এর জন্য এখানে 5 এসছে, আর 3.75-এর জন্য এখানে 4 এসছে। এবার ডিস্ট্যান্স বার করার যে নিয়ম সেটা আমি একটু আগে তোমাদের বলেছি, যে স্পিড ইন্টু টাইম করবে, বেরিয়ে যাবে, ঠিক আছে, স্পিড ইন্টু টাইম। তো স্পিড আমরা কী নেবো, যদি আমরা টাইমকে 5/2 নেই, ঠিক আছে, তাহলে স্পিড আমাদের নিতে হবে 3। এখান থেকে আমাদের অ্যান্সার আসছে দেখো 15/2, 15/2 মানে কত 7.5, ঠিক আছে। দেখো অ্যান্সার চলে এলো এই যে 7.5 কিমি। এই অঙ্কটাকে অ্যাকচুয়ালি মুখে করা যায় এই পদ্ধতিতে করলে। আবারও বুঝিয়ে দিচ্ছি, একটু স্পিডে করছি কারণ অনেকটা টাইম লেগে যাচ্ছে। ডিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট, ডিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু এই রেশিও খাটবে না। বারবার বলছি, ডিস্ট্যান্স একটা নির্দিষ্ট দূরত্বের জন্যই এটা খাটে। একজন এই দূরত্বে যাচ্ছে, অপরজন আলাদা দূরত্বে যাচ্ছে, তখন কিন্তু এই ফর্মুলা বা এই রেশিও খাটে না, তখন নর্মাল উপায় করতে হয়। ডিস্ট্যান্স ইকুয়াল টু যখন কনস্ট্যান্ট হবে তখন স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল হয় টাইমের, মানে স্পিড রেশিও উল্টে যাবে টাইম রেশিওর ক্ষেত্রে। তো স্পিড যদি 3:3.75 হয়, টাইম হয়ে যাবে আমাদের 3.75:3। এখান থেকে আমরা নিচে 100 নিলাম পয়েন্ট তোলার জন্য, সেই 100 এদিকে গিয়ে গুণ হয়ে গেল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা হলো, কাটাকুটি করলে 5:4 হলো। তো 5 ইউনিট টাইম লাগা উচিত ছিল, লাগছে কত 4 ইউনিট। তাড়াতাড়ি হচ্ছে, কত মিনিট তাড়াতাড়ি হচ্ছে 1 মিনিট তাড়াতাড়ি হচ্ছে। তো 1 মিনিটের ভ্যালু হচ্ছে এখানে হাফ ঘন্টায়, 5 মিনিটের ভ্যালু হচ্ছে 5/2, ঠিক আছে, এত আওয়ার। তো ডিস্ট্যান্স ইকুয়ালটা আমরা কী জানি, স্পিড ইন্টু টাইম। টাইম যদি আমরা 5/2 নেই তাহলে আমাদের স্পিড নিতে হবে 3 মিনিট, কারণ 3-এর জন্যই এটা এসছে, এটার জন্য এটা এসছে। তো 3 × 5/2 ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 7.5। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে একটা ফাঁপা গোলক যার ভিতরের ও বাইরের ব্যাস, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু ব্যাস বলেছে। তাহলে ব্যাসার্ধ কত হবে, এটা ক্ষেত্রে ব্যাসার্ধ হবে আমাদের 2, আর এক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধ হবে সেটা হবে আমাদের 4। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে 8 আর 4 দিয়ে ক্যালকুলেট করে দেয়। তাকে গলিয়ে একটা কী তৈরি করা হচ্ছে, একটা শঙ্কু তৈরি করা হচ্ছে যার ভূমিতলের ব্যাস হচ্ছে আমাদের 8। এটাও তোমাদের কিন্তু ব্যাস দেওয়া রয়েছে, অর্থাৎ ব্যাসার্ধ হবে আমাদের 4। তোমাকে বলেছে শঙ্কুর উচ্চতা কত, ঠিক আছে। মানে কি বলা হয়েছে, একটা এখানে ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের যে ভলিউম হয় সেটা হয়, আমি তোমাদের করে দিই, 4/3 পাই বড় ব্যাসার্ধের কিউব মাইনাস ছোটো ব্যাসার্ধের কিউব, ইকুয়াল টু আমরা কী পাচ্ছি শঙ্কু, ইকুয়াল টু আমরা কী পাচ্ছি শঙ্কু। কেন, একটা গলিয়ে একটা জিনিস তৈরি করলে দুটোর ভলিউম কী হয়, ইকুয়াল হয়ে যায়। শঙ্কুর যে ভলিউম হয় সেটা হচ্ছে 1/3 পাই r² h।
ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি 4/3 × π × আর বলতে কি বোঝানো হচ্ছে, দেখো আর বলতে বোঝানো হচ্ছে বড় যে তোমাদের ব্যাসার্ধ আছে মানে 4 তার কিউব মাইনাস ছোট যে ব্যাসার্ধ আছে মানে 2 তার কিউব। আর এখানে আমাদের কি হচ্ছে 1/3 × π × r²। r² কত আমাদের এখানে দেখো বলেছে 4² × হাইট। ঠিক আছে, এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো সবই কাটাকুটি হয়ে যাবে বেসিক্যালি, এই পাই তো আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 3 আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর আমাদের তাহলে থাকছে কি, তাহলে 4 × 4 কিউব মানে হচ্ছে 64, আর 2 কিউব মানে 8, 64 থেকে 8 বিয়োগ করলে হয় তোমাদের 56 ইন্টু মানে ইকুয়াল টু আমাদের 4² মানে 16 ইন্টু এই 4 × 16, আর 4 দিয়ে 56কে কাটলে আমাদের কত হচ্ছে 14, 4 × 14 = 56। তো 14 উইল বি মানে 14 সেমি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে কী করলাম, সূত্র পুট করলাম এবং তার ভ্যালু বসালাম, অ্যান্সার পেয়ে গেলাম। ফর্মুলা তো হলো, কিন্তু কনসেপ্টটা কী হলো, যে একটা গলিয়া একটা জিনিস তৈরি করলে তার আয়তন কিন্তু দুটোর মধ্যে কী হয়, ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য একই পরিমাণ টাকা জমা রাখলো রফিক এবং প্রীতম। এখানে পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে। এখানে বলেছে 2 বছরের জন্য এবং বলেছে একই পরিমাণ টাকা, এই দুটো কথা ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমি যদি রফিকের জন্য একটা কলাম করি আর যদি প্রীতমের জন্য একটা কলাম করি, তো আমি দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি রফিকও 100 টাকা রেখেছে, কারণ 100ই হচ্ছে সবথেকে সুবিধাজনক ফিগার যেটা আমরা ধরতে পারি সুদ কষার অঙ্কের ক্ষেত্রে। প্রীতমও 100 টাকা রেখেছে। ঠিক আছে, এ 2 বছরের জন্য রেখেছে, এও 2 বছরের জন্য যে তোমাদের রেখেছে। তো তোমরা জানো আশা করি যে কীভাবে কাজটা করে। এ 15% সুদে রেখেছে, দেখো রফিক রেখেছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 15%, আর প্রীতম দেখো রেখেছে তোমার 10%। ঠিক আছে, তো আমরা যদি রফিকের ক্ষেত্রে 15%, তো প্রথম বছরের জন্য 15 টাকা, পরের বছরের জন্য 15 টাকা। 15% মানে কি 100 টাকায় সুদ হচ্ছে 15 টাকা, তাহলে 100 টাকায় আমার রেখেছে, তাহলে প্রথম বছরের সুদ 15 টাকা, পরের বছরের সুদ 15 টাকা। আবার আমরা জানি যে এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, মানে 15-র 15% আবার পরের বছর গিয়ে যোগ হবে, মানে কত 2.25 টাকা। এটা আমি এত সহজে কী করে করলাম, দেখো 15 × 15/100, 15 × 15 করলে মানে 15² মানে 225/100 মানে 2.25, এভাবে আমি করলাম। আর প্রীতমের ক্ষেত্রে দেখো 10 টাকা 10 টাকা, 10% মানে কি 1 বছরের সুদ 10 টাকা, প্রথম বছরে 10, পরের বছরে 10, আবার চক্রবৃদ্ধি সুদ বলেছে মানে প্রথম বছরে যা পাবে তার 10% পরের বছর গিয়ে যোগ হবে, মানে কত হবে 1 টাকা। ঠিক আছে, তো এখান থেকে যদি টোটাল ক্যালকুলেট করি দেখতে পাচ্ছি 15 15 30 আর 2.25 মানে 32.25 টাকা হচ্ছে পাচ্ছে রফিক। ঠিক আছে, সেখানে প্রীতম আমাদের কত পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 21 টাকা পাচ্ছে, 10 + 10 + 1, ঠিক আছে 21 টাকা পাচ্ছে। তো দুটোর মধ্যে পার্থক্য আমরা যদি টাকায় ধরি কত পার্থক্য হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 11.25 টাকা আমাদের পার্থক্য হচ্ছে। ঠিক আছে, ভালো করে বুঝবে। রফিক পাচ্ছে 32.25 ইন্টারেস্ট হিসাবে, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ এটা ইন্টারেস্ট। ঠিক আছে, আর প্রীতম পাচ্ছে কত 21 টাকা, তাই দুটোর মধ্যে পার্থক্য কত হচ্ছে 11.25 টাকা। ঠিক আছে, আমাদের প্রশ্নে বলছে বেশি কত পাচ্ছে 2250। ঠিক আছে, অর্থাৎ 11.25-এর ভ্যালু হচ্ছে অত, তাহলে একের ভ্যালু কত হচ্ছে, একের ভ্যালু আমার হচ্ছে 200 টাকা। তোমাকে বলেছে যে দুজনে কত করে টাকা জমা রেখেছিল, মানে দুজনে আমি ধরে নিচ্ছি 100 টাকা করে জমা রেখেছিল, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে। এখান থেকে যদি আমরা দেখতে পাই আমরা পাচ্ছি 20,000 টাকা। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেড। ঠিক আছে, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, 20,000 টাকা আমাদের এখানে অ্যান্সার হবে। ভেরি ইজি আমরা সলভ করলাম এই প্রশ্নটাকে। তুমি যদি অন্য কোনো পদ্ধতি মানে এই ট্রি মেথড ছাড়া তুমি রেশিও মেথড আছে তাতে করতে পারো, নর্মাল সাকসেসিভ পার্সেন্টেজ ইনক্রিজ বলে একটা মেথড আছে তাতে করতে পারো, যে কোনো মেথডে করে দেখতে পারো, এর থেকে জটিল হবে। ঠিক আছে, আমি 3টে মেথড করে তোমাদের কিন্তু বললাম এটা, ওকে। এর থেকে জটিল হবে যদি তোমরা এইভাবে ক্যালকুলেট না করো। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে বলেছে 2 বছরের জন্য জমা রেখেছে রফিক আর প্রীতম এবং দুজনে একই পরিমাণ টাকা জমা রেখেছে, তাহলে এ 100 টাকা জমা রেখেছে, এও 100 টাকা জমা রেখেছে। রফিকের যে রেট সেটা হচ্ছে 15% আর প্রীতমের রেট হচ্ছে 10%, এই যে 10-10। প্রথম বছরে 15 টাকা, পরের বছরে 15 টাকা, মানে 100 রেখেছে। 100 15% বা 10% মানে কি 115 এবং 110। তো 100 টাকা যখন রেখেছে প্রথম বছরে 15 টাকা সুদ, পরের বছরে 15 টাকা সুদ, আর চক্রবৃদ্ধি সুদ বলেছে মানে প্রথম বছরে 15 টাকা থেকে একটা 15% কেটে পরের বছরে যোগ হয়, মানে 2.25। টোটাল কত পাচ্ছে ইন্টারেস্ট 32.25। এখানে প্রীতম দেখো 10%, আর প্রথম বছরের 10 থেকে 10% কেটে পরের বছরে যোগ হবে মানে 1 টাকা। টোটাল কত হচ্ছে 21 টাকা, 10 10 1 1 টাকা।
21 টাকা। তো পার্থক্য কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 11.25, দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও, 0.25 বসলো আর 21 থেকে 32 থেকে 21 বাদ দিলে হচ্ছে 11। তো এইটার ভ্যালু হচ্ছে এইটার সমান কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি রফিক বেশি পাচ্ছে প্রীতমের থেকে। এখানে দেখো বলেছে সেক্ষেত্রে ওই 2 বছরে প্রীতমের তুলনায় রফিক এত টাকা বেশি পেলো। আমরা 100 ধরেছি বলে 11.25 বেরিয়েছে, কিন্তু রিয়েল অঙ্কে বলছে 2250 টাকা। তো এতর ভ্যালু যদি এত হয়, একের ভ্যালু কত হবে 200 টাকা, তো 100 ভ্যালু কত হবে 20,000 টাকা। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর থেকে সহজ পদ্ধতি আর নেই। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভেরি ইউনিক প্রশ্ন। হ্যাঁ, অনেকে অনেকভাবে সলভ করে, আমি তোমাদের রেশিও মেথডে সলভ করাবো। দেখো বলেছে দুজন প্রার্থীর মধ্যে নির্বাচনের সময় 75% ভোটদাতা ভোট দেয়। কত পার্সেন্ট? 75%। যার মধ্যে 2% ভোট বাতিল বলে ঘোষণা করা। দেখো এই দুটোকে কীভাবে করা যায়। 75% বলতে কি বোঝায়? 75% বলতে বোঝায় 75/100। ঠিক আছে, এক লম্বায় এক লাইনে করে ফেলা যায় এটাকে। এত বড় অঙ্ক কিন্তু এক লাইনে করা যায়। যদি কাটাকুটি করো 25 দিয়ে কী পাচ্ছ? 3-এর 4। এটা মানে বোঝায় 4 জনের মধ্যে 3 জন ভোট দিয়েছে। 75% ভোটদাতা ভোট দেয় মানে টোটাল যদি ধরে নিই 4 জন, তার মধ্যে 3 জন কী করেছে? ভোট দিয়েছে। তা আমি নিচে তোমাদের ইস্যু করে লিখছি 4 জন যদি টোটাল হয়, তার মধ্যে 3 জন কী করেছে? ভোট দিয়েছে। এটা আমরা কোথা থেকে পেলাম? ফার্স্ট লাইন থেকে পেলাম। ফার্স্ট লাইনের দ্বিতীয় পোর্শন পড়ো, রয়েছে 2% ভোট বাতিল হচ্ছে। 2% মানে কত? 2/100। 2/100কে যদি কাটাকুটি করো কী পাচ্ছ? 1/50। মানে 50টা ভোটের মধ্যে একটা ভোট বাতিল হয়েছে। তার মানে ভোট পড়েছে কতগুলো? 50টা ভোটের মধ্যে 49টা ভোট তোমার পড়েছে। ঠিক আছে, তো 50টা ভোটের মধ্যে 49টা ভোট তোমার পড়েছে। ওকে, ভালো করে বুঝবে। 1/50 মানে হচ্ছে 50টা ভোটের মধ্যে একটা ভোট বাদ গেছে, তাহলে পড়েছে কতগুলো? 50টা ভোটের মধ্যে 49টা ভোট তোমার পড়বে। ঠিক আছে, নেক্সট তোমার কি বলছে? একজন প্রার্থী 9261 অর্থাৎ 9261টা ভোট পেয়েছে, যা হচ্ছে বৈধ ভোটের 75%। 75% মানে কি? 3-এর 4, অর্থাৎ 4টের মধ্যে 3টে ভোট সে পেয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? টোটাল যদি বৈধ ভোট 4টে ধরে নিই, তার মানে সে কটা ভোট পেয়েছে? 3টে ভোট তার মধ্যে পেয়েছে। এদিকে টোটাল গুণ করো, এদিকে টোটাল গুণ করো। এদিকে টোটাল গুণ করলে কী পাচ্ছ? দেখো গুণ করতেই হবে এমন কোনো কথা নেই। 49 × 3 × 3 পাচ্ছে এদিকে। আর এদিকে গুণ করলে কত পাচ্ছে? এদিকে গুণটা যদি সোজা 50 × 16 মানে 800 পাচ্ছ। ঠিক আছে, ওদিকে গুণটা সোজা নয় বলে আমি রেখে দিয়েছি, আমাকে তো গুণ করতে হবে, আমাকে মাথা দিব্যি দেয়নি, তো আমি গুণ করলাম না। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যেটা বেরিয়েছে এদিকে, এটা হচ্ছে তোমার ওই বিজয়ী প্রার্থী কটা ভোট পেয়েছে বা একজন প্রার্থী। ঠিক আছে, প্রার্থীর পাওয়া ভোট, এইটা ইকুয়াল টু আমাদের হবে 9261। ঠিক আছে, এইটা ইকুয়াল টু আমাদের কী হবে? 9261। তো এত ইউনিটের ভ্যালু যদি এত হয়, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? দেখো 9261কে 49 দিয়ে কাটলে হয় 189। 189কে 3 দিয়ে কাটলে হয় 63। ওই 63কে আবার 3 দিয়ে কাটলে হয় 21। ঠিক আছে, তো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 21, আর এইটা হচ্ছে টোটাল ভোট। এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে কি? আমার টোটাল ভোট। এখন ওখানে প্রশ্নে বলেছে দেখো যে মোট নথিভুক্ত, দেখো মোট নথিভুক্ত ভোটার কতজন ছিল বা ভোটের সংখ্যা কত ছিল। তার মানে 800 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে। তো 1 ইউনিটের ভ্যালু যদি 21 হয়, তাহলে 800 ইউনিটের ভ্যালু কত হবে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে অ্যান্সার কত হবে? 16800 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ক্লিয়ার হলো? দেখো অ্যান্সার বেরিয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? এবার যারা এই পার্সেন্টেজের ব্যাপারগুলো জানবে তাদের জন্য জাস্ট এই কটা ভ্যালু লিখতে যতক্ষণ সময় লাগবে সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, একটা ব্যাপার কি, এই 9261কে তুমি যখন এই সংখ্যাটা দিয়ে ভাগ করবে, কারণ এত ইউনিটের ভ্যালু যদি এত হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? কী করবে? 9261-এর তলায় এই পুরো রাশিটা যাবে, তখন একটু কাটাকুটি করতে অসুবিধা হতে পারে। একটু প্র্যাকটিস থাকলে এই কাটাকুটিটাও খুব স্পিডে করে ফেলা যায়। দেখো পরের প্রশ্ন আমাদের কি বলছে? বলছে 3টি সংখ্যার সমষ্টি তোমাদের বলছে, জাস্ট মিনিট, ইয়েস, 3টি সংখ্যার সমষ্টি তোমাদের বলছে 253 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যা হচ্ছে আমাদের এক্স আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমাদের ওয়াই। প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে 2:1 হবে। আর বলছে তৃতীয় সংখ্যাটি যদি প্রথম সংখ্যার তৃতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি জেড, সেটার যে রেশিও এখানে বলেছে যে প্রথম সংখ্যাটার 1/3 মানে 2/3। ঠিক আছে, প্রথম সংখ্যাটা যদি 2 ধরি, তাহলে তৃতীয় সংখ্যাটা কী হবে? 2/3 হবে। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি 3 ও সবার ওপরে গিয়ে গুণ হবে, তো এটা আমাদের হয়ে যাবে যে 6 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, আর এটা আমাদের কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? এবার বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, অর্থাৎ এই 3 এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো কি করব? দেখো 3টে সংখ্যা সমষ্টি বলেছিল, মানে এখানে আমরা ধরেছি 6, 3 আর 2, যা ধরেছি সেই অনুযায়ী কত হচ্ছে আমাদের 11। তো 11 ইউনিটের ভ্যালু আমাদের এখানে বলে দিয়েছে কত? 253।
ঠিক আছে। তো 1 ইউনিটের ভ্যালু কত বলছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 2 আর 3 আসছে, মানে 23 আসছে। তোমাদের বলেছে যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার ভ্যালু কত, মানে 3 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে। ডেফিনেটলি অ্যান্সার আমাদের 69 আসবে, কারেক্ট অ্যান্সার। মানে এই ফর্মুলা দিয়ে বা এই মেথড দিয়ে তুমি যে কোনো একটার ভ্যালু বার করতে পারো, 6 এর ভ্যালু বার করতে পারো, 3 এর ভ্যালু বার করতে পারো, 2 এর ভ্যালু বার করতে পারো। পরের যে প্রশ্নটা দেখো, আচ্ছা এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু আগে তোমাদের যে ফর্মুলাটা বলেছিলাম না, cos x মাইনাস ওয়াই আর cos x প্লাস ওয়াই, এই দুটো ফর্মুলা এক্ষেত্রে আমাদের কাজ লাগে। ঠিক আছে, আমরা কী বলেছিলাম, cos x মাইনাস ওয়াই সমান সমান কি, cos x ইন্টু cos ওয়াই, আর এখানে যদি মাঝখানে মাইনাস থেকে আমাদের কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস সাইন এক্স সাইন ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা হয়। আর cos x প্লাস ওয়াইয়ের ফর্মুলা সেমই হয়, শুধু মাইনাস হয় মাঝখানে, cos x ইন্টু cos ওয়াই মাইনাস সাইন এক্স ইন্টু সাইন ওয়াই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফর্মুলা মোটামুটি হয়। এবার এই দুটো ফর্মুলা আমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের একটু দেখে নিতে হবে। দেখো, অ্যাকচুয়ালি এটা 11 একটা প্রমাণ পাওয়া যায়, উপপাদ্য বলতে পারো, ত্রিকোণমিতিতে এরকম উপপাদ্য বা থিওরাম আছে। তো এরকম এই যে এখানে জিরো যেটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিমেড অ্যান্সার। ঠিক আছে, যারা 11-12 করেছো তারা এটার অ্যান্সার ডিরেক্ট বসিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। সাইন 34 রয়েছে প্রথমে অঙ্কটাতে, আর তারপর কী রয়েছে, তারপর রয়েছে দেখো cos 64। cos 64কে কী লেখা যায়, দেখো cos 64কে যদি আমি ভাঙি তাহলে লেখা যায় cos 34 প্লাস 30, এটা লেখাই যেতে পারে আমার। ঠিক আছে, আর এখানে রয়েছে cos 4, তো মাইনাস cos 4, cos 4কে কী লেখা যায়, cos 4কে লেখা যায় 34 মাইনাস 30। এইটাই আমি তোমাদের বলতে চাইছি বেসিক্যালি। দেখো এইটা দেখো cos, এটা দেখো এই যে এখানে যেটা তৈরি হয়েছে এটাকে ভালো করে দেখো, এটা কি, এটা হচ্ছে cos x প্লাস ওয়াই, আর এখানে যেটা তৈরি হয়েছে সেটাকে দেখো, এটা কি, cos x মাইনাস ওয়াই। তার মানে আমার এই দুটো ফর্মুলা আমার এখানে অ্যাপ্লাই হবে। আমার কথা বোঝা যাচ্ছে? এই দুটো ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কী হচ্ছে দেখে নাও একটু। বেসিক্যালি এই যে সাইন, সাইন তো সাইনের মতো থেকে যাবে, বসে যাবে, বেটার কোনো কাজ নেই, এ বেসিক্যালি বসেই থাকবে। ঠিক আছে, আর এইখানে অ্যাপ্লাই কী হবে দেখো, এখানে আমি তোমাদের বলেছিলাম cos 34 ইন্টু cos 30, আর প্লাস থাকলে কী হয়, মাঝখানে মাইনাস হয়, মাইনাস সাইন 34, ঠিক আছে, ইন্টু সাইন 30। ঠিক আছে, এইটারই ফর্মুলা হচ্ছে এত বড়, এইটুকুরই ফর্মুলা আমি এই সবুজ কালিতে লিখলাম। চলো একটু অন্য কালি ইউজ করে আমরা তোমাদের পরেরটা লিখি। এবার মাইনাস দিচ্ছি, এখান থেকে পরের পার্টটা শুরু হচ্ছে মাইনাস। ঠিক আছে, কী লিখবো আমরা, cos, আমি নিচে লিখছি তোমাদের মাইনাস cos, এইটার ফর্মুলা লিখছি আমরা, এইটার ফর্মুলা লিখছি, এটার ফর্মুলা আমাদের কী হবে দেখো, cos 34 cos 30 মাইনাস, তাহলে কী হয়ে যায় আমাদের, প্লাস হয়ে যায়। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি, সুবিধা হবে আমার কাজটা করতে, সাইন 34 ডিগ্রি ইন্টু সাইন 30। ঠিক আছে, এই হচ্ছে আমার পরের লাইন এসছে। নেক্সট লাইনে আমি কী করবো দেখো, আমরা ভালো করেই জানি কোন কাইটি ইউজ করি, চলুন লাল ইউজ করি। আমরা জানি যে এই যে cos 30, এখানে যে কটা cos 30 আছে, ঠিক আছে, দেখো ভালো করে, বা আরেকটা কাজ করতে পারো তুমি, এখানে অনেক কিছু কেটে বেরিয়ে যাবে, চলো কেটে বের করে দিই আগে। পরের লাইন আমি করছি সাইন 34, ঠিক আছে, খাতায় করো, দেখলে এক লাইনে করো, দেখলে বুঝতে পারবে, cos 34, ঠিক আছে। অ্যাকচুয়ালি এত লেখার দরকার পড়ে না, অনেক কিছু কেটে কুটে এখানে বেরিয়ে যাবে, আমি নিজেও দেখতে পাচ্ছি, বাট তোমাদের অনেকের প্রবলেম হয় বুঝতে, সেই জন্য আমি তোমাদের জাস্ট করে দিচ্ছি, বেসিক্যালি আর কিছু না, সাইন 30। ঠিক আছে, আর পরের লাইনটাকে যদি আমি নিচে করি মাইনাস, দেখো যেই মাইনাস দিলে এই মাইনাসটা এই পরের লাইনের সঙ্গে গুণ হবে বেসিক্যালি, তো এটাকে কী করে দেবে দেখো, এটাকে করে দেবে cos 34 cos 30, এইটাকে কী করে দেবে, এটাকে মাইনাস করে দেবে, মাইনাস সাইন 34, ওই মাইনাসের সঙ্গে গুণ হবে সাইন 30। ঠিক আছে, সাইন 30। এবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে cos 34, এই যে এই পার্টটা, এর আগে কি আছে, প্লাস আছে, আর এই দেখো দেখো cos 34 ইন্টু cos 30, এর আগে কী আছে, মাইনাস আছে, তো বেসিক্যালি কী হবে, এই পুরো পার্টটা আর এই পুরো পার্টটা আমার কেটে বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি নিচে যখন আমি করব তখন আমার থাকবে কি দেখো, তখন আমার থাকবে সাইন 34 মাইনাস 2
টু, ঠিক আছে, মাইনাস টু সাইন 34 ইন্টু সাইন 30 ইন্টু সাইন 30। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার এখান থেকে আমি একটা কাজ করছি, আমি একটু তোমাদের এদিকে চলে যাচ্ছি, ঠিক আছে, এদিকে নিয়ে যাচ্ছি। একটা জিনিস ভালো করে দেখো, সাইন 30-র ভ্যালু আমরা কী জানি? আমরা জানি হাফ, তাই না? তো এখানে লেখো সাইন 34 ডিগ্রি মাইনাস টু, দেখো সাইন 34-এর মান তো আমরা জানি না, ঠিক আছে, কিন্তু আমরা এই যে সাইন 30 আছে তার মান জানি, তাহলে ইন্টু আমরা কী করবো? আমরা দেবো এখানে হাফ। দেখো এই 2 আর এই 2 কেটে বেরিয়ে যাবে, তারপর বেসিক্যালি এখানে কী হবে? সাইন 34 মাইনাস সাইন 34। তো সাইন 34 কেটে গেলে কী হয়? আমার 0 আসে, এই জন্য এখানে অ্যান্সার আমাদের কী হবে? 0 হবে। তো এই হচ্ছে ফুল প্রসেস, তোমাদের যা করে দেখালাম। ক্লিয়ার হলো? অ্যাপ্লাই হলো কোন দুটো ফর্মুলা? এই দুটো ফর্মুলা আমার অ্যাপ্লাই হলো। ওকে, চলো নেক্সট আমরা পরের কোশ্চেনে যাবো। আচ্ছা, পরের অঙ্ক দেখো, এখানে বলেছে 1 + tan আলফা ইন্টু 1 + 4 আলফা ইকুয়াল টু 2 হলে, এবং আলফার যে তোমাদের রেঞ্জ সেটা কত বলেছে আমাদের? আলফার রেঞ্জ বলেছে আমাদের 0 থেকে π/16 পর্যন্ত যদি তোমাদের হয়, তাহলে তোমাদের বলেছে আলফার ভ্যালু কত। এখানে আমরা ভ্যালু পুটিং মেথড ইউজ করবো না, ডিরেক্ট আমরা ফর্মুলা ইউজ করবো, আমাদের অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি হবে। আমাদের অঙ্কটা বলেছে 1 + tan আলফা, ঠিক আছে, আর কি বলেছে? 1 + tan 4 আলফা ইকুয়াল টু আমাদের কী বলেছে? 2, এই আমাদের বলেছে। তা আমরা কী করছি? এই 1 দিয়ে এই পুরো রাশিটাকে আমরা ফার্স্ট গুণ করাচ্ছি, ঠিক আছে, এই পুরো রাশিটাকে আমরা গুণ করে দিচ্ছি। কী হচ্ছে এখানে দেখো? 1 + tan 4 আলফা, ঠিক আছে। তারপর আমরা কী করছি? এই tan আলফা দিয়ে এই রাশিটাকে আমরা গুণ করছি, নর্মাল বীজগাণিতিক ফর্মুলা যেরকম করি। এখানে আমরা দেখতে পাচ্ছি tan আলফা প্লাস আমরা দেখতে পাচ্ছি tan আলফা তোমাদের ইন্টু tan 4 আলফা, tan 4 আলফা ইকুয়াল টু আমাদের কী আসছে? আমাদের এখানে 2 চলে আসছে, ঠিক আছে। এবার দেখো আমরা একটা কাজ করতে পারি, আমরা কী করতে পারি? এই 1টাকে এই 2-এর সঙ্গে বিয়োগ করে দিতে পারি, তাহলে আমাদের এখানে বেসিক্যালি কী আসছে? 1 আসছে। আর আমরা কী করতে পারি? এই যে পুরো পার্টটা রয়েছে, এই যে পুরো পার্টটা, ঠিক আছে, এই পুরো পার্টটাকে তুলে এদিকে নিয়ে যেতে পারি। কোন পার্টটা? এই পুরো পার্টটা। কী করলাম? আমরা এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের কী আসবে? দেখো মাইনাস চলে আসবে এখানে, এবং এখানে চলে আসবে আমার tan আলফা, ঠিক আছে, ইন্টু tan 4 আলফা, ঠিক আছে। আর তাহলে এদিকে থেকে গেল কি? এদিকে এইটুকু পার্ট আমাদের থেকে, জাস্ট এইটুকু পার্ট আমাদের থেকে গেছে, তো এখানে লিখে ফেলো tan 4 আলফা প্লাস tan আলফা, ঠিক আছে, এই আমাদের থেকে গেছে, এইটুকু পার্টি আমাদের থেকে গেছে। এবার আমরা কী করব? এই যে পুরো টার্মটা আছে, এই টার্মটাকে কী করবো? আমরা এর তলায় আনবো। আমার কথা বোঝা যাচ্ছে? তো চলো তলায় আনা যাক। তো এই পুরো টার্মটাকে যদি আমরা তলায় আনি, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে দেখো? tan 4 আলফা, যেটা ছিল এদিকে tan আলফা, ঠিক আছে, এর তলায় আমাদের ওইটা চলে আসবে 1 মাইনাস tan আলফা ইন্টু tan 4 আলফা, ঠিক আছে, ইকুয়াল টু এখানে কী হবে? 1 হবে। আর 1 কেন আসবে? দেখো যখনই তুমি এদিকটাকে ফাঁকা করে দেবে তখন এখানে একটা 1 অলরেডি চলে আসে, আর এইটা যখন এর তলায় চলে যাবে তখন এর তলায় গিয়ে বসবে। মানে আমি বলতে চাইছি, যখন বাম দিকে যা আছে তার তলায় যদি ডান দিকে যেটা আছে সেটা সবটা বসে, তাহলে ডান দিকে একটা 1 তৈরি হয়। আমার কথা বোঝা যাচ্ছে? সেই জন্য আমি এই ফর্ম্যাটটাকে লিখলাম। এখন এটা কিসের ফর্ম্যাট? দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে একটা সূত্র কাজ করে, যেটা তোমাদের আমি বলবো। সেটা কি? দেখো এখানে যে সূত্রটা কাজ করে সেটা হচ্ছে tan a প্লাস বি এর ফর্মুলা কাজ করে এখানে, ঠিক আছে। tan a প্লাস বি এর যে ফর্মুলা হয় সেটা হচ্ছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ঠিক আছে। তোমরা বলে স্যার আমি বুঝতে পারছি না। দেখো এইটা হচ্ছে আমাদের tan a, যদি সূত্রের কথা ধরো এটা হচ্ছে আমাদের tan a, আর এইটা হচ্ছে আমাদের কি? tan b। আমার কথা বোঝা যাচ্ছে? মানে tan a মানে হচ্ছে tan 4 আলফা, tan b মানে হচ্ছে tan আলফা। অ্যাকচুয়ালি যাদের প্র্যাকটিস নেই তাদের ক্ষেত্রে বুঝতে সত্যিই খুব প্রবলেম হয়, আমি বারবার বলছি। ত্রিকোণমিতি এমন একটা জিনিস, ত্রিকোণমিতিকে অ্যাডভান্স ম্যাথের মধ্যে ফেলা হয়। কেন ফেলা হয়? কারণ ত্রিকোণমিতি তুমি যদি প্র্যাকটিস না করো, হাজারবার যদি তোমার সামনে কেউ করিয়ে দেয় তাও তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, তোমার প্র্যাকটিস থাকতে হবে। তো এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এই অঙ্কটা কিন্তু এত বড় নয়, বোঝাচ্ছি বলে বড় হচ্ছে। পরীক্ষার সময় যখন আমি করবো 20 সেকেন্ডে অঙ্কটা সলভ হয়ে যাবে, কারণ এর অর্ধেক পার্ট মুখে মুখে করা যায়, ঠিক আছে। এই লাস্টের পার্টটা, এই যে অঙ্কটা দেখেই বোঝা উচিত যে এটা tan a প্লাস বি এর ফর্মুলা। তো এইটা ইকুয়াল টু আমরা এদিকে কী লিখতে পারি? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এটা বেসিক্যালি tan a প্লাস বি। তারপর tan a কত হবে আমাদের? tan a তো আমাদের হবে tan 4 আলফা, ঠিক আছে, আর প্লাস tan b কী হবে? tan b হবে আমাদের আলফা, এই হবে। এটা ইকুয়াল টু আমাদের এখানে কী আছে? আমরা জানি 1 আছে। কোন 1? এই যে 1,
কারণ এই লাইনটা ইকুয়াল টুই আমরা এই লাইনটাকে লিখেছি, ঠিক আছে। এবার তুমি বলো ট্যান কতর ভ্যালু 1, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্যান কতর ভ্যালু 1 হয়, আমি আবার একটু লাল কালি ইউজ করছি, ঠিক আছে। তা আমরা জানি যে ট্যান 45-এর ভ্যালু 1 হয়, আর ট্যান 45কে যদি তুমি পাই দিয়ে লিখতে চাও তাহলে তুমি কী লিখবে, ট্যান π/4, ঠিক আছে। 45কে π/4-এ লেখা যায়। π/4-এ কী করে লেখা যায়, পাই মানে 180, 180/4 করলে তুমি দেখবে ভাগ করলে ট্যান 45 মানে 45 ডিগ্রি আসে। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে যদি এই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, ক্লিয়ার, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই ট্যান আমার কেটে বেরিয়ে যাবে, 4 আলফা প্লাস আলফা মানে 5 আলফা। তো 5 আলফার ভ্যালু এখানে দিচ্ছে π/4, তাহলে আলফার ভ্যালু এখান থেকে কী হবে, π/20। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, এই দেখো π/20। ক্লিয়ার হলো? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু স্টার্টই হবে এই জায়গা থেকে। এই যে লাল কালিতে যে পার্টটুকু আমি নিচে করেছি এইটুকু হচ্ছে আমার অঙ্ক অ্যাকচুয়ালি। ওপরে সবুজ কালি, এই যে কালো কালিতে যে ইউজ করেছি সেগুলো তোমাদের ইনফরমেশন যেটা দিয়েছি, যেটা তোমাদের বুঝতে হেল্প করবে। অঙ্কটা কিন্তু শুধু কালো কালিতে যা বা সবুজ কালিতে যা লিখেছি সেগুলো অঙ্কের মধ্যে পড়বেই না। আমি যখন পরীক্ষার সময় করবো বা কেউ প্র্যাকটিস করছে সে যখন করবে, সে শুধু এই লাল কালির পার্টগুলো লিখবে, অঙ্কটা করবে। ক্লিয়ার হয়েছে? অথবা অঙ্কটা কিন্তু 20 সেকেন্ডের অঙ্ক। এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে কী হয়, কনসেপ্ট বড় হয় কিন্তু প্রসেসটা ছোট হয়, ঠিক আছে। কনসেপ্ট বোঝাতে গিয়ে এতক্ষণ টাইম লাগলো। চলো আমরা লাস্ট আমাদের অঙ্ক করে নেবো, একটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আছে সেটা আমরা করে নেবো। একটি বস্তুর ক্রয় মূল্য তার মুদ্রিত মূল্যের 64%। তার মানে কি, যদি মুদ্রিত মূল্য হয় 100 টাকা, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য হবে 64 টাকা। আমার কথা বোঝা যাচ্ছে? দেখো কি বলেছে, মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য মানে কি, ধার্য মূল্য, ঠিক আছে। মার্কড প্রাইস, মার্কড প্রাইস হচ্ছে এই, আর কস্ট প্রাইস হচ্ছে সিপি হচ্ছে এই। এবার তোমাদের কী বলেছে, বলছে যদি 12% ছাড় দেওয়া হয়, 12% ছাড় দেওয়ার পরে লাভের শতকরা হার কত, ঠিক আছে। 12% ছাড় দেওয়া হচ্ছে, 12% ছাড় দেওয়া মানে কি, আর ছাড় কার ওপর দেওয়া হয় আমরা জানি, এই যে মুদ্রিত মূল্যের ওপরেই কিন্তু ছাড় আসে, ঠিক আছে। 12% ছাড় মানে কি, 100 থেকে 12 টাকা তুমি কী করছো, বিয়োগ করে দিচ্ছ। 100 থেকে 12 টাকা বিয়োগ করলে কত হয়, 88 টাকা হয়, ঠিক আছে। তোমাকে বলছে লাভের শতকরা হার। দেখো তুমি একটা জিনিস কিনেছো 64 টাকায়, বিক্রি করছো তুমি 88 টাকায়, লাভ তোমার এখানে হবে না? লাভ কত হবে তোমার, দেখতে পাচ্ছি আমরা 4/2, ঠিক আছে। অর্থাৎ 24 টাকা আমার লাভ হচ্ছে 64 টাকায়। তোমাদের বলেছে শতকরা, অর্থাৎ 100 টাকায় কত লাভ হচ্ছে এটা তোমাকে বার করতে বলেছে, প্লেন অ্যান্সার। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে ওপরে থাকছে আমাদের 25, নিচে 4 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের 16, 4 16 64, ঠিক আছে। আবার ফার্দার কাটা যাবে, এখানে হচ্ছে 4 4 16 আর 4 6 24, ঠিক আছে। তো আমরা কত পাচ্ছি, 150 আচ্ছা আরও কাটা যাবে তোমাদের, চলো একটু কেটে নিই। এখানে আমরা কাটলে পাচ্ছি 3, এখানে আমরা কাটলে কত পাচ্ছি, 2 পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ 75/2, আর 75/2 করলে আমরা সবাই জানি যে 37.5 আমাদের অ্যান্সার আছে, ঠিক আছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে, যা বলবে এক্স্যাক্টলি তাই করে ফেলবে, যা বলবে তাই করবে, দেখে পটাপট অ্যান্সার আসবে, ঠিক আছে। তো এই দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে 37.5, ঠিক আছে। এই শিফটে আরও কিছু প্রশ্ন ছিল, ঠিক আছে, ছিল না তা নয়, বাট ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আর ওই প্রশ্নগুলো খুব একটা টাফ নয়, ইজি প্রশ্ন। একটা তোমাদের প্রশ্ন ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে, সেটা খুবই ইজি, একটু এফিসিয়েন্সির ওপর প্রশ্ন ছিল, যদিও একদম 1 লাইনের প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নগুলো খুব সোজা, সেই জন্য আমি নেইনি। টাফ যা প্রশ্ন আছে সেগুলো সব তোমাদের আমি করিয়ে দিয়েছি, ওকে। আর একটা প্রশ্ন ছিল ডিরাইভেটিভস নিয়ে। দেখো ডিরাইভেটিভসের চ্যাপ্টার যদি তুমি না করো তাহলে তুমি ডিরাইভেটিভস পারবে না কিছুতেই করতে, ঠিক আছে। আমি 1000বার তোমার সামনে বসে বোঝালেও তুমি পারবে না যদি তোমার চ্যাপ্টার না করা থাকে। তো যদি ডিরাইভেটিভসের অঙ্কটা আমাকে করাতে হয়, অনেকে নামও শুনিনি হয়তো ডিরাইভেটিভস, 11-এর চ্যাপ্টার অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, যারা ম্যাথ নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে ডেরিভেটিভ শব্দটা খুবই কমন শব্দ, তো তাদের ডেরিভেটিভস অ্যাকচুয়ালি। তো ডেরিভেটিভস যাদের জানা নেই, ডেরিভেটিভসের ম্যাক্সিমাম মিনিমার উপর অঙ্ক পড়েছে। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম মিনিমা নয় কিন্তু, ডেরিভেটিভসের ম্যাক্সিমাম মিনিমা, ঠিক আছে, একটু টাফ হয়। তো তোমরা যদি চাও ওই চ্যাপ্টার করানোর পর আমাকে, তাহলে তোমাকে করাতে হবে। অ্যাকচুয়ালি আমি প্রায় মোটামুটি 20 থেকে 25টা শিফট আমার ঘাঁটা হয়ে গেছে, তার মধ্যে এই শিফট আমি চুজ করেছি, আজকে করাচ্ছি। তো সেই শিফটের মধ্যে 20 থেকে 25 শিফটের মধ্যে একটাই শিফটে, এই শিফটটাতেই ডেরিভেটিভস পড়েছে, বাদবাকি কোনো শিফটে পড়েনি। যদি তোমরা চাও অ্যাভয়েডও করতে পারো, কারণ কি ডেরিভেটিভস রেলের গ্রুপ ডিতে পড়বে এরকম একদম গ্যারেন্টি পড়বে না, কিন্তু সিবিটি 2-তে আসতে পারে, কারণ সিবিটি 1-এ এনটিপিসি সিবিটি 1-এ দেওয়া হচ্ছে, ঠিক আছে। সিবিটি 2-তে তুমি 2টো বা একটা অঙ্ক তুমি দেখা যেতে পারে ডেরিভেটিভসের। যদি তুমি চাও আমি তাহলে ওই তোমাদের ওটা করে দেবো। এছাড়াও প্রবাবিলিটির ওপরে অনেকে আমাকে বলেছে, প্রবাবিলিটি আমি অঙ্ক করানোর সময় পাচ্ছি না অ্যাকচুয়ালি, একটু প্রেশার রয়েছে আমার ওপর। তো ওই প্রবাবিলিটির অঙ্ক মানে যে টাফ চ্যাপ্টারগুলো, ঠিক আছে, প্রবাবিলিটির অঙ্ক ডেরিভেটিভস আমি তাহলে স্টার্ট করবো, প্রথমে প্রবাবিলিটি করাবো, ওকে। তো থ্যাংক ইউ। নিচে পিডিএফ আছে, তোমরা ডাউনলোড করে নিও। আচ্ছা দেখো নিচে যে পিডিএফটা আছে সেটা কিন্তু এটা সলভ পিডিএফ নয়, নিচে যে পিডিএফটা আছে সেটা হচ্ছে টোটাল যে শিফট আছে তার পিডিএফ, ঠিক আছে। যদি তোমরা চাও সলভ পিডিএফ তাহলে তোমার টেলিগ্রাম জয়েন করো, দেখো নিচে তোমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, ওকে। মানে এই যে সলভ করাচ্ছি তার স্ক্রিনশট নিয়ে পিডিএফটা, তার জন্য তোমাকে টেলিগ্রামে জয়েন করতে হবে, আর হোল পিডিএফটা দেখো নিচে দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।